এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অনেক অনেক স্বাগত আপকি আদালতে। তাহলে আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন একজন ডান্স, একজন সমাজসেবী, একজন উপদেশ দিতে পারা মহিলা, যে রাজনীতিতে সবেমাত্র এসেছেন। এনার ব্যাপারে লোকেদের কৌতূহল আছে, জানতে চায়, কারণ ইনি হলেন হায়দ্রাবাদ থেকে বিজেপির ক্যান্ডিডেট লোকসভার জন্যে, আর এনার প্রতিপক্ষ হচ্ছেন আসাদুদ্দিন ওবেসি। সো প্লিজ ওয়েলকাম হায়দ্রাবাদ থেকে বিজেপির প্রার্থী মাধবীলতা। এই করতালি চলতে থাকুক। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আজকের বিচারককে। আমাদের আজকের বিচারক হলেন বিশেষ এক ব্যক্তি, গোটা বিশ্বে যিনি নিজের ক্লাসিক্যাল ডান্সের জন্য বিখ্যাত। একে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। ইনি ভারতনাট্যম আর ওড়িশি ডান্সের গুরু মাতা। প্লিজ ওয়েলকাম সোনাল মানসিং। আমরা আজকের মোকদ্দমা শুরু করার পূর্বে আমাদের আজকের বিচারক রাজ্যসভার সদস্যা সোনাল মানসিং এর কাছে অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। আমি মাধবীলতাজির ওপর অভিযোগের সম্ভার শুরু করার আগে এক নজর বুলিয়ে নেব মাধবীলতার পলিটিক্যাল ক্যারিয়ারের ওপর, এনার সামাজিক কাজের ওপর। হায়দ্রাবাদে বসবাসকারী মাধবীলতা একজন দারুণ বক্তা, একজন ভারতনাট্যম ডান্সার, একজন পেইন্টার, একজন গায়িকা। সম্প্রতি গোটা দেশে মাধবীলতা চর্চায় এসেছেন, কারণ ইনি হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওবেসির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন। লোকসভার জন্য বিজেপির প্রার্থী মাধবীলতা সেই সিটে চ্যালেঞ্জ স্বীকার করেছেন, যেখানে ওয়েসি পরিবার গত 40 বছর ধরে গদি দখল করে আছে। This time he is shaken to the extent that he's changed his language. भाई, आप भाषा बदल दिए हो, आप पूरे दुनिया को दिखा रहे हो कि डर शुरू हो गया है। जंग तो इसके पहले ही शुरू हो गया है। মাধবীলতা হায়দ্রাবাদের একটি হসপিটালে চেয়ারপারসন, অনেকগুলো চ্যারিটেবল ট্রাস্টও চালান। মাধবীলতা হলেন একজন বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি হায়দ্রাবাদে হেলথ ক্যাম্প বসান, টয়লেট তৈরি করেন, স্বচ্ছ ভারত অভিযান চালান, গার্লস এডুকেশন বিভাগে কাজ করেন। কিন্তু সেই কাজেও ওনাকে লড়াই ঝগড়া প্রচুর করতে হয়েছে। ये डेमोक्रेसी नहीं है भाई, ये तो ब्रिटिश रूल से भी बदतर है, या मुगल के औरंगजेब के रूल से भी बदतर है। लगता दोनों मिल गए यहाँ पर। মাধবীলতা সনাতন ধর্ম সম্পর্কে সাবলীলভাবে কথা বলতে পারেন। ওনার উপদেশগুলিও বেশ জনপ্রিয়। এনার গাওয়া ভজন শুনে লোকেরা ভক্তিতে মগ্ন হয়ে যায়। হায়দ্রাবাদের নিজাম কলেজ থেকে গ্র্যাজুয়েট আর ওসমানিয়া ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে এমএ করা মাধবীলতা আপকি আদালতে আজ নিজের ওকালতি নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। মাধবীলতাজি, আপনি একদম নতুন রাজনীতিতে সদ্য এসেছেন, তাই আমি চাই আপনি একবার শপথ করে বলুন আপকি আদালতে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি আমার কাশী বিশ্বেশ্বরকে শ্রদ্ধা জানিয়ে বলছি। नमस्ते गस्तु भगवन् विश्वेश्वराय भगादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः।
হে শঙ্কর মহাদেব, আমাকে দিয়ে সেটাই বলাবেন যেটা সত্যি, যেটা সত্যি, যেটা একমাত্র সত্যি। আপনি যখন শপথ নিয়েছেন ভগবানের নাম নিয়ে, তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ মাধবীলতার উপর। আপকি আদালতে হায়দ্রাবাদ থেকে বিজেপির প্রার্থী মাধবী লতার ওপর অভিযোগ হলো যে ইনি লাইফে ডাবল রোল প্লে করেন। আচ্ছা মাধবী দেবী, আপনি রাজনীতিতে একদম নতুন এসেছেন, এখনই আপনার মন্ত্রোচ্চারণ শুনলাম, আপনার আরেকটা রূপ দেখলাম, আপনার সম্পর্কে তথ্য জোগাড় করছিলাম, তাই আমাকে লোকেদের জিজ্ঞেস করতে হয়েছে। হায়দ্রাবাদের একজন ফিল্ম স্টারকে আমি জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন যে দাদা একটু সাবধানে থাকবেন, এ ফ্লাওয়ার নয় ফায়ার। আমি তো মাতা রানীর অনুষ্ঠান করি, আর যেটুকু আমি নিজে জীবনে দেখেছি, মাতা রানী সাদাসিদে মঙ্গল গৌরী আর পার্বতী রূপেও থাকেন। উনি স্বামী সেবাও করেন, বাচ্চাদের দেখাশোনাও করেন। প্রয়োজন পড়লে মহিষাসুর মর্দিনী রূপেও দেখা দেন। উনি ফ্লাওয়ারও বটে, আবার ফায়ারও। উনি আমার রোল মডেল। দেখুন, একটু আগে আমরা হায়দ্রাবাদে দেখলাম 50% গলি এরকম আছে যেখানে লোকেরা যায় না, আপনি সেখানেও ঢুকে পড়েছেন। মানে ভয় লাগে না আপনার? স্যার, আমার জন্মদাতা হলেন ভগবান, আর আমাকে যিনি মৃত্যু দেবেন তিনিও ভগবান। মাঝখানে এরা সবাই কারা? যখন ভগবান নারীকে জন্ম দেন, তখন তার ভেতরে মাতৃত্ব এই কারণে ভরে ভরে দেন যাতে ওরা লোকেদের কষ্ট বুঝতে পারে একজন মা হয়ে। আর একজন মা যখন নিজের বাচ্চাদের জন্য কিছু করতে চান, তখন সিংহীকেও ভয় পান না নিজের বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য। স্যার, এই লোকেরা কারা যারা আমায় থামাবে কষ্টে থাকা দরিদ্রদের সাহায্য করার জন্য? ভয় যে কি আমি জানি না। আপনি যেখানে যান সেখানে লোকেরা বলে আম্মা এসে গেছে, গুন্ডারা পালিয়ে যায়, আর পুলিশও ভয় পায়। কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে। চেঙ্গিচেল্লা বলে একটা জায়গা আছে। দুঃখজনক ঘটনা হলো, ওখানে 7 থেকে 8 জন মহিলা যখন হোলি খেলছিল, ওদের ওপর কিছু অত্যাচার হয়েছিল। ওই কয়েকজন যুবক যারা মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল, ওরাই হলো কারণ। পাথর ছুঁড়ছিল বলে ওদের মাথা ফেটে গেল। আমার কানে একটা কথা এলো, আমি বেরোচ্ছিলাম, তখন আমাকে একজন বলল, আম্মা এটা তো আপনার এলাকাই নয়। আমি বললাম, এরকমও কিছু আছে নাকি এই পৃথিবীতে? যেহেতু আপনার এলাকা নয়, তাই জন্য আপনি কাউকে সাহায্য করবেন না? আমি বললাম, ওরা আমার সমাজের লোক, ওরা মহিলা, আমিও মহিলা, আমি তো যাবই। এই কথা বলে যখন আমি বেরিয়ে পড়লাম, প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত যখন আমার গাড়িটা পৌঁছলো, তখন পুলিশ আটকে দিল। আমাকে দেখেই বাকি গাড়িগুলো যাচ্ছিল, শুধুমাত্র আমার গাড়িটাকে আটকে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমাকে কেন আটকালেন? তখন বললেন, না না, আপনি যেতে পারবেন না। শুনছেন, আপনি যেতে পারবেন না। আমি বললাম, এরকম কোথায় লেখা আছে? আর কি এমন হয়েছে যে আমাকে যেতে দিচ্ছেন না? তখন আমি বললাম, ঠিক আছে, 4 চাকার গাড়ি তো আপনি আটকে দিলেন, কিন্তু 2 পায়ের গাড়ি তো আপনি থামাতে পারবেন না। তা আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। আমার সাথে আমার সঙ্গীরাও বেরিয়ে পড়ল। আমার পেছনে 10 জন পুলিশ দৌড়তে লাগলো। বললাম, দৌড়তে দিন, একটু চর্বি গলবে, আর কিছু হবে না। তারপর বললেন, আম্মা প্রণাম, আপনি গাড়ি নিয়ে যান। কারণ রাস্তায় আমার ওই ফ্যানের দলবল ভিড় জমিয়েছিল, আর ওরা ভয় পেয়ে গেল। তারপর আমার গাড়ি চলে এলো, আমি তাতে উঠে এগিয়ে গেলাম। আর যেই জায়গাতে এই চেঙ্গিচেল্লার ঘটনা হয়েছিল, আমরা ভেতরে যেতে চেয়েছিলাম, ব্যারিকেড লাগিয়ে দিল। আমাকে দেখে আবার 15 জন পুলিশ জড়ো হয়ে গেল। তখন সামনে থেকে যুবকরা আসছিল, হাঁপাতে হাঁপাতে, যেন কিছু করতে পারছিল না। যেই আমাকে দেখলো, আরে আম্মা এসে গেছে কাইন্ড অফ ওরা চিৎকার করলো আর সাহস পেয়ে গেল। তখন পুলিশ বলছিল এখানে কোনো কথা বলা যাবে না। তখন একজন যুবক বলল আমাকে দেখে, আরে ওখানে কথা বলবো না, এখানেও কথা বলবো না, কতদিন ধরে চলবে আপনাদের অত্যাচার? আমাকে দেখে ওর আওয়াজ বেড়ে গেল। খুব ভালো লাগলো, কারণ আমি যদি কারোর মনে সাহস আনতে পারি সত্যিটাকে বাইরে আনার জন্য। ওখানে যারা গুন্ডা ছিল তারা পালিয়ে গিয়েছিল, বলছিল শাড়ি পরে ডন এসে গেছে। যারা আপনার প্রশংসা করছিল তারা বলছিল লেডি সিংহাম এসে গেছে। হয়তো প্রয়োজন আছে, নিড অফ দি আওয়ার। আই এম প্রাউড অফ দ্যাট। কিন্তু এরকমটা আপনি এখন হয়েছেন না ছোটবেলা থেকেই ছিলেন? হ্যাঁ, অনেক ছেলেরা আমার কাছে মার খেয়েছে অতীতে। আমি খুব ট্র্যাডিশনাল পোশাকে থাকতাম। আর আপনি ছোটবেলায় কেমন একটা দেখতে ছিলেন তার কিছু ফটো আমার কাছে রয়েছে, আমি লোকেদের দেখাতে চাই। কোথা থেকে পেয়েছেন স্যার? আমার কাছেই তো নেই।
অনেক কষ্ট করে এই ফটোগুলো আমি খুঁজে পেয়েছি। এটা আপনার আলাদা আলাদা বয়সের ছবি। এনসিসি ক্যাডেট ছিলেন সেই সময় ছবি দেখলাম, আর শৈশবে যখন একদম ছোট ছিলেন তারও ছবি আমরা দেখলাম। এগুলো কি করে পেলেন আপনি? কারণ যতদূর আমি জানি 1998 আমার পুরো মনে আছে। সেপ্টেম্বর মাসে এত বড় বন্যা হয়েছিল প্রথমবার হায়দ্রাবাদে, অনেক বছর পরে। আর আমি ডব্লিউএসএইচ এর বাড়িতে থাকি, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন হাউস, যেগুলো আজকে এসসি, এসটি আর খুবই আর্থিক রূপে যারা দুর্বল হয়ে থাকে তাদের এই বাড়িগুলো দেওয়া হয়। আমি সেই বাড়িতে বড় হয়ে উঠেছি। আমাদের বাড়ি হায়দ্রাবাদ ওল্ড সিটি কনস্টিটিউয়েন্সির ইয়াকাতপুরা কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলিতে সন্তোষনগরে পড়ত। আর আমাদের বাড়ি ৩ ফুট নিচে ছিল, আর রাস্তাটা অনেক ওপরে ছিল। আর এত বৃষ্টি হয়েছিল যে গোটা বাড়ির ভেতরে জল ঢুকে গেছিল, আর আমার কোমর অবধি জল ছিল এই রকম। তাই আমি বুঝতে পারছিলাম না, আমার সমস্ত ফটো অলমোস্ট, আমি হয়তো তখন আমার হিসেব অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েশন করছিলাম, ১৫-২০টা অ্যালবাম জলে একেবারে ভেসে গেছিল। আমার কাছে একটাও ফটো নেই। রজতবাবু, আপনি তো খুব স্মার্ট দেখছি। এতগুলো ছবি জানি না কোথা থেকে জোগাড় করলেন। আপনি আমাকে একটা কপি দিয়ে দিন। নিজেকে দেখে খুব ভালো লাগছে, কারণ আমি ভুলে গেছিলাম ওই মাধবী কেমন দেখতে। না, নিশ্চয়ই আপনাকে শেয়ার করব আমি। আর আপনাকে বলে রাখি, এগুলো খুঁজতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল আমাদের টিমকে। কিন্তু অবাক বিষয়টা হচ্ছে রজতবাবু যে আজকেও কনস্টিটিউয়েন্সিটা একরকম আছে। আজও কনস্টিটিউয়েন্সি একরকম আছে। আমার বয়স, সবথেকে কম বয়সের যে ছবিটা আপনি দেখালেন ওখানে, আমি ৩ বছরের ছিলাম। আর আজকে আমার প্রায় ৫০ বছর বয়স। কিছুই পাল্টায়নি রজতবাবু। কি পাল্টায়নি? এখনো একই অবস্থা হয় যখন বৃষ্টি পড়ে। আজও ইডব্লিউএসএইচ এর থেকেও ছোট ঘরেতে লোকে থাকে। আর এতটাই ধর্মনিরপেক্ষ ওখানকার রাজনীতি যে বেচারা মুসলিম যতটা গরিব ততটাই গরিব হিন্দুরা। আমাকে মানতেই হবে যে ওরা ধর্মনিরপেক্ষতা থেকে সরে আসেনি, কিন্তু দারিদ্র্যের মধ্যেও ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রেখেছে। সত্যিই ওরা মহান। আজও ওখানে কোনো স্কুল নেই, আজও ওখানে কোনো কলেজ নেই। আজও বাচ্চারা ভয় পায় এলাকার মধ্যে ঘুরতে। তাহলে কিরকম স্মৃতি আছে, কিরকম পরিবেশ, কিরকম পরিস্থিতি ছিল ওই সময় ওই ওল্ড সিটিতে? বেশি দূরে যেতে হবে না, আমি নিজে আমার বাড়ির ব্যাপারে বলছি। আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে, আমরা সবাই তো তখন সাইকেলে যাতায়াত করতাম। আমার বাবার একটা সাইকেল ছিল। উনি ছোট্ট একটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে স্টোর ইনচার্জ ছিলেন। কিন্তু যখনই কোনো উৎসব হতো, মুসলমানদের উৎসব হোক বা হিন্দুদের, লোকেরা খুব আনন্দ করে নিজেদের উৎসব পালন করত। আর জানি না, আমি অনেক ছোট ছিলাম তাই রাস্তাটা চওড়া দেখাতো, বা সত্যিই হয়তো রাস্তাটা চওড়া ছিল। আজ এত বছর পরে যখন ওই রাস্তাতে আমি চলতে থাকি, দেখি যে রাস্তার ওপরেই বাড়ি হয়ে গেছে। আর যে এলাকায় ১০০ জন হিন্দু থাকত, আজ শুধু ৫ জন হিন্দুর বাড়ি আছে। আমি স্বীকার করছি যে আমি ১৯৯০ দশকে, ৮০ দশকে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সারা রাত ধরে আমি ভয় পেতাম। আমি তখন ছোট ছিলাম। আর বাড়ির প্রত্যেক পুরুষ মানুষ যারা বড় ছিল, একটা লাঠি নিয়ে সবাইকে পাহারা দিতে হতো। বাড়ির মহিলাদের লঙ্কা হাতে নিয়ে পুটলি বানিয়ে তৈরি হয়ে থাকতে হতো। এখন জিজ্ঞেস করুন কেন? জানি না। মাঝরাতে কে একটা অন্য এলাকা থেকে চলে এলো ১০-১৫ জন লোক, আর মাথা ফাটিয়ে দেবে। তাই কোনো আওয়াজ পেলেই একদম চমকে উঠে পড়তাম। এতগুলো বছর পেরিয়ে গেছে, সত্যিটা তো এটাই। তখন সাম্প্রদায়িক দাঙ্গা হতো, এখন রাজনৈতিক দাঙ্গা হয়। কোনো পার্থক্য নেই। কিন্তু মাধবী দেবী, আমরা তো হায়দ্রাবাদকে চিনি আইটি সিটি রূপে। গোটা বিশ্বে এর নাম আছে। যে হায়দ্রাবাদের ব্যাপারে আপনি কথা বলছেন, সেটা তেলেঙ্গানা রাষ্ট্রের ক্যাপিটাল সিটি। আর যে হায়দ্রাবাদের ব্যাপারে আমি কথা বলছি, শুধু দুর্ভাগ্য তো এটাই যে ওটা হলো লোকসভা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যার মধ্যে ৭টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ে। ন্যাসকম গত বছর জানালো যে প্রায় ৩ লাখ নতুন আইটি জবের গোটা দেশেতেই সুযোগ তৈরি হয়েছে, যার মধ্যে অলমোস্ট 1,20,000
1,20,000 চাকরি শুধু তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে সুযোগ আসবে। আর আপনারা সবাই অবাক হয়ে যাবেন, তার মধ্যে 2-3% হায়দ্রাবাদের লোকসভা পার্লামেন্টারি থেকে ভর্তি হয় না। আর যে কেউ আইটির জব পেয়ে গেছে, বুঝে নিন, যে কোনো পরিস্থিতিতে ভালো পড়াশোনা করে, যে কোনো উপায়ে হোক পরিশ্রম করে পাক, তারপর সে হায়দ্রাবাদের লোকসভা পার্লামেন্টারি থেকে চলে যায়, হাইটেক সিটি চলে যায়। কারণ ওরা থাকতে চায় না, এই দুর্দশাতে থাকতে চায় না, এই দারিদ্র্যের মধ্যে থাকতে আপনার চায় কথা না। অনুযায়ী যে মুসলিম বাচ্চারা আছে তাদের মাদ্রাসায় যাওয়া উচিত, মাদ্রাসায় ভালো এডুকেশন হওয়া উচিত, কিন্তু দেখুন আমার তথ্য অনুযায়ী আপনি আপনার বাচ্চাদের কখনো স্কুলেই পাঠাননি। আপনি আপনার বাচ্চাদের বাড়িতেই বসিয়ে পড়িয়েছেন। স্যার, আমি যখন আমার বাচ্চাদের বাড়িতে বসে পড়িয়েছিলাম, তার প্রথম কারণ এটাই ছিল যে আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে স্কুলে যাক, আমি চাইনি। যখন বাচ্চারা হাসতে হাসতে খেলতে পারে, হাসতে হাসতে ক্যাডবেরি খেতে পারে, হাসতে হাসতে সিনেমা দেখতে পারে, কার্টুন দেখতে পারে, তাহলে হাসতে হাসতে কেন পড়াশোনা করতে পারবে না? আমি 25 থেকে 30 বছর ধরে টিচার ছিলাম। আর সবসময় এই প্রশ্নটা ভাবতাম, বাচ্চারা হাসতে হাসতে কেন পড়তে পারে না? আর যেই ক্লাসে গিয়ে আমি বাচ্চাদের পড়াশোনা করাতাম, একটা বাচ্চাও আজ পর্যন্ত কাঁদেনি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মাদ্রাসাকে নিয়ে। ওদের মা-বাবা কোথায় এত পড়াশোনা করেছে স্যার? যদি করত, তাহলে আজ কি এই অবস্থা হতো? মাদ্রাসাতে বাচ্চারা এই কারণে যায়, আসলে ওদের মা-বাবা অন্তত ক্লাস 5, 6, হয়তো ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেনি জীবনে। তা আমি এই উদাহরণটা দিচ্ছি স্যার, যদি ওই মাদ্রাসার বাচ্চাদের জীবনে আমি থাকতাম, তাহলে সবার আগে আমি খুশি হতাম। ওই মাদ্রাসাগুলোকে যে লোকজন পরিচালনা করে, যে মুসলিম মহিলাদের কাছে আপনি বারবার দেখা করতে যান, তারা বলে যে এই মাধবীলতা আমাদের এখানে এসে মহিলাদের উস্কে দিয়ে যায়। তাদের বলে বাড়ি থেকে বের হও। আপনি তাই? ওদেরকে বলেন কিছু কাজ করো। আপনি ওদেরকে এও বলেন বাচ্চার জন্ম দিও না। স্যার, আমি আপনার ৩ টে প্রশ্নের এই সিকোয়েন্সেতেই উত্তর দেব। প্রথম কথাটা হলো এই যে, যে মাদ্রাসাদের আমি খাবার পাঠাই, মেডিকেল ক্যাম্প ফ্রিতে করাই, তাদের ওষুধপত্র আমরা ফ্রিতে দিই, আর তাদের রোজার সময়, ইফতারের সময়েও আমরা খাবার পাঠাই, ব্ল্যাঙ্কেটস দিই, জামাকাপড় বানাই, রেফ্রিজারেটর দিয়ে থাকি, আলমারি পাঠাই। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যখন এরা আমাদের বলে, "মা এসব করছেন, কিন্তু কোথাও এটা বলবেন না আমাদের মাদ্রাসার নামটা কি আর আমাদের বাচ্চাও আমাদের কেমন দেখতে।" কারণ এলাকা থেকে আমাদের ভয়ানক সতর্কতা আসে যে, সাবধান, বাইরে থেকে কারো কাছ থেকে কোনো সাহায্য নিও না। একদিকে সত্যিটা হলো এটা, আর একজন মৌলানা সাহেবও এমন আছেন যিনি বলেন, "যদি আপনাদের মধ্যে কেউ এখানে আসে, তাহলে আপনাদের পা ভেঙে রেখে দেব।" আমারই টিম মেম্বারকে বলেছে। চুপচাপ আপনি দেবেন আর চুপচাপ ওখান থেকে চলে যাবেন। এবার আপনার পরের প্রশ্নে আমি আসছি যে, আমি মহিলাদের এটা বলি না যে, আপনি বাচ্চার জন্ম দেবেন না। আমি ওদের এটা বলি, আপনি যত খুশি বাচ্চাদের জন্ম দিন, পাণ্ডবদের জন্ম দিন, কৌরবদের জন্ম দেবেন না, এটাই বলি স্যার ওদের। আমরা এটাই বলি যে, আপনি বাচ্চাদেরও জন্ম দিন, কিন্তু ওদের খাবার দিচ্ছেন না আপনি, তাদেরকে জামা দিচ্ছেন না, তাদের পড়াশোনা করাচ্ছেন না। তাহলে দেশের জন্য কাকে দিচ্ছেন আপনি? কারণ শুধু একজন মাই জানে যে আর এক মায়ের ব্যথা কি। যে মা, আপনি বাচ্চাদের জন্ম দিন, কিন্তু দেশের জন্য অহংকার তৈরি করুন। একটা ছোট বাচ্চা যে জানেও না পর্যন্ত ও কেন এই পৃথিবীতে এসেছে, ওইখান অব্দিই ওর জীবন কেটে গেল, যেখানে ঘুরে পেছন ফিরে তাকানোর মতো একটাও সুযোগ নেই। শুধু এই কথাটাই আমি শেখাই মনে। যখন আপনি এরকম কথা বলেন তখন ওখানকার লোকেরা বলেন যে ইনি হায়দ্রাবাদকে বদনাম করছেন, সাথে ওল্ড সিটিকেও। ওখানকার মেয়েদের ব্যাপারে আপনি বলেন এখানে তো মেয়েদের শুধু বেচে দেওয়া হয়। স্যার দেখুন, এই তো ১৫ দিন আগেকার কথা। একটা মেয়ে মিডল ইস্ট থেকে নিজের মাকে, নিজের জননীকে ফোন করছে হায়দ্রাবাদে। "মা, তুমি এখন ভোজ খাওয়াতে পারো, ওখানে যদি টাকা পয়সা থাকে, তোমার মেয়ের ১৮ বার বিয়ে হয়েছে।" এটা সত্যি ১৬ বছরের মেয়ের একজন ৭০ বছরের বৃদ্ধর সাথে বিয়ে হয়। আর মানে আমাদের বাড়ির মেয়ে নয় বলে কি সে মেয়ে নয়? এই ধর্ম কোথা থেকে ঢুকে পড়ল স্যার? যারই মেয়ে হোক সে তো মেয়ে। আমারও ২ টো মেয়ে আছে। কারো সাহস আছে এরকম কিছু করার? আমি এটাই বোঝাই ওই মহিলা।
আমি নিজের মেয়েদের ২১ বছরের আগে বিয়েই দেব না। আমি নিজের মেয়েকে এতটা ভালো পড়াশোনা করিয়ে বড় করব। এক মা আর আরেক মায়ের মধ্যে ধর্ম কাজ করে না স্যার। শুধু মেয়ে, ভালোবাসা, ভালো শ্বশুরবাড়ি যাক, একজন চমৎকার ভদ্র ছেলের সঙ্গে বিয়েটা হোক, পড়াশোনা পুরো করুক আর ওদের সংসার ভালো করে করুক। শুধু এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আর আপনি অবাক হয়ে যাবেন, এরকম অনেকগুলো অলিগলি আছে, বাড়ি আছে, হতদরিদ্র অবস্থা, যার আওয়াজ ৪ দেয়ালের বাইরে বের হয় না। যারা দারিদ্র্যের পাঁকে পড়ে ২ বার, ৩ বার, ৪ বার বিয়ে করিয়ে দেয়। কারণ ওই টাকা দিয়ে পেছনে ৭-৮ টা বাচ্চার খাবার তৈরি হয়। তাই অনেক মেয়েরা বিক্রি হয়ে যায় স্যার, এরকম বাড়ির খাবার জোগান দিতে। আপনি যখন এই রূপে এরকম টিপ পরে, রুদ্রাক্ষ পরে আর সিঁথিতে সিঁদুর দিয়ে মুসলিম এলাকায় ঢুকে ওই গলিতে যান, তখন ঢুকতে দেয় আপনাকে? ৮ বছর ধরে আমি বিশেষ করে এই মুসলমানদের গলিতে কাজ করছি। একবারও, সত্যি আজকে আমি বলছি, একবারও একজন মুসলমান মহিলা বা পরিবার আমাকে এটা বলেনি যে, আপনি কেন এসেছেন? এভাবে আসতে পারবেন না। হ্যাঁ, এবার আমাকে সত্যি কথাটা বলতেই হবে। আমাদের মহান আসাদ বাবুর লোকরা আসতো আমাদের রেশনের থলি খোঁজার জন্য। এরা সব কারা? কোথা থেকে এসেছে এরা? কি করছে এসব? কেন করছে এসব? আর প্রায়ই আমার ড্রাইভার ভয় পেয়ে যেত। কারণ আমার সাথে মাত্র ২ জন বা ৩ জন লোক থাকতো আমার সাথে কাজ করার জন্য। আর যখনই আমি এদের কাছে যাই, এই মহিলাদের কাছে, ওদের কষ্টের কথা জানার জন্য, ওদের দুঃখের কথা শোনার জন্য, আমি খালি হাতে যাই না, ১ মাসের রেশন নিয়ে যাই। কারণ আমার সাথে দেখা করার পরে কোনো মা যেন নিজের বাড়িতে খালি হাতে না যায়। শুধু এজন্য যাতে ওই বাচ্চাগুলো খাবার পায়। জনগণের প্রশ্ন শুনে নেব। অনেকেই প্রশ্ন করতে চায়। হ্যাঁ, হায়দ্রাবাদের গুন্ডা আর ওখানে আম লোকজন আছে যারা গুন্ডামি করে, তাদের সাথে লড়াই করার সাহস আপনি কোথা থেকে পান? এই সাহস আমার একার নয়। এত বছর ধরে যে হিন্দুরা আর মুসলমানরা একসঙ্গে লড়াই করেছে, আমি তো ওদের থেকে মহান নই সোনা। ওটাই হয়তো আমাকে সাহস জুগিয়েছে। যদি এরকম ভাবনা চিন্তা মানুষ করতে থাকে, তাহলে কি আজকে আমরা স্বতন্ত্র ভারতবর্ষে বসে থাকতে পারতাম? কাউকে না কাউকে তো এগিয়ে যেতেই হবে। যদি সেটা আমি হই, আমি তাহলে নিজেকে ভাগ্যবতী ভাবব। কিন্তু আপনার সাহসিকতার গল্প শুধু গুন্ডাদের সাথে লড়াই করেই থেমে নেই। আমি শুনেছিলাম যখন বিয়ে করার সুযোগ এসেছিল, তখন কাগজে বিজ্ঞাপন দেখে ছেলে পছন্দ করে একাই চলে গেছিলেন ওনার বাড়িতে। আপনি এমনভাবে বলছেন যেন একটা মেয়ে একটা ছেলের বাড়িতে চলে গেছে। আমি আমার স্বামীর বাড়িতে যাইনি। হ্যাঁ, যখন ওনারা বিজ্ঞাপন দিয়েছিলেন, হি ইজ অ্যান আইআইটি ফ্রম চেন্নাই। খুব ইন্টারেস্টিং লাগলো। বিজ্ঞাপন দিয়েছিলেন বিয়ের ব্যাপারে। আর আমি ২৫ বছরের হয়ে গেছিলাম। আমি বিয়েই করছিলাম না। আমার বাবা হাঁপিয়ে উঠেছিলেন আমার জন্য ছেলে খুঁজতে, খুঁজতে। কারণ অনেক লম্বা চওড়া লিস্ট ছিল। সেটা কোনো অংশে কম ছিল না। সবার ১ম এ এটা ছিল যে যৌতুক নেয়া যাবে না। আর উনি নিজে এসে নিজের খরচ বহন করে আমায় বিয়ে করে নিয়ে যাবেন। আমি বলতাম, "আরে গোটা বেদেই বলা আছে মহালক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাচ্ছ, মহালক্ষ্মী নিজের খরচায় কারোর বাড়িতে যাবে নাকি? খরচ তো ওদের করা উচিত মহালক্ষ্মীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য।" আর ভগবান এমন আশীর্বাদ করলেন যে মনে হলো স্বয়ং কাশীর বিশ্বেশ্বর নিজে এসেছেন। কারণ আমার স্বামীর নামও বিশ্বনাথ শর্মা। তাই পুরো বিয়ের খরচ স্বয়ং নিজে বহন করে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেলেন। একটা টাকাও আমার বাপের বাড়ি থেকে খরচ করেনি। আর আমি করতেও দিইনি। আপনি বিয়ের সিক্রেট বলে দিলেন। এবার গোপন তথ্যটাও বলুন যে রাজনীতিতে কি করে এলেন আপনি? স্যার, যতটা অবাক আপনি হয়েছেন ততটা অবাক আমিও হয়েছি। আপনারা সবাই দেখেছেন হয়তো যখন লোকসভার নামগুলো বলছিল টিভিতে, টিভির চ্যানেলগুলোতে। আমিও আপনার মতোই দেখছিলাম আমার স্বামী আর বাচ্চাদের সঙ্গে বসে। স্ক্রল করে আমার নাম দেখাচ্ছিল। আর আমার নাম ওরা বলছিল। আমি বুঝতেই পারছিলাম না যে ওটা আমার নামই তো। আমি একবার এরকম করলাম নিজেকে নিজে। আরে ওটা আমারই নাম ছিল। ব্যাস এইটুকুই আমি জানি। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না।
আপনি বলছেন যে আপনি বিজেপির কোন নেতার সাথে দেখা করেননি, মোদিজির সাথে দেখা করেননি, সোজা আপনাকে লোকসভাতে ওবিসি সাহেবের বিরুদ্ধে দাঁড় করানো হলো? স্যার আমি নিজেকে ভাগ্যবতী ভাবতাম যদি তার আগে মোদিবাবুর সাথে দেখা হয়ে যেত। ওনার সাথে আমার দেখা হয়নি স্যার। আমি শুধু টিভিতে দেখেছি। আর এই টিকিটটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। কারণ এটার জন্য ওনার সাথে আমার দেখা হয়ে গেল। ব্যাস, উনি এই যুগের মহাগুরু। আর আমার চেহারা না দেখে, আমাকে না জেনে শুনে, শুধু আমার কাজ দেখে, আমার সম্পর্কে আমার ২০ বছরের চ্যারিটেবল কাজকর্ম দেখে আমি ১০০৮ নরমাল ডেলিভারিজ ফ্রি ডিক্লেয়ার করেছিলাম গোটা হায়দ্রাবাদ লোকসভা কনস্টিটিউশনে ৮-১০ মাস আগেই। এই সব কিছু জেনে নিয়ে আমি কি আর বলবো ওনার সম্পর্কে, যার নাম হলো মোদি দাদা। উনি দিল্লিতে বসে দেখেননি আমাকে, শুধু জেনেছেন আমার সম্পর্কে। আর ওনার মনে হচ্ছে যে ও লড়াই করতে পারবে আসাদের সাথে, আর উনি টিকিট দিয়ে দিলেন। এবার বলুন, এর থেকে ভালো স্বচ্ছ রাজনীতি আর কি হতে পারে? আমি তো অবাক হয়ে গেছিলাম স্যার। আই এম টোটালি ফ্ল্যাট। আমরা অবাক হয়ে গিয়েছিলাম আপনার নাম দেখে। সবাই গুগল সার্চ করতে বসে গিয়েছিল, ইনিকে কাকে টিকিট দেওয়া হয়েছে। স্যার এমন ভাবে বলছেন হিন্দি সিনেমা বো কন্থি। স্যার আমি ভূত তো নই, আমি একজন মানুষ, আর ভালো কিছু করতে এসেছি। ওবিসি সাহেবও আজকাল এটাই বলছেন, বো কন্থি। সেটা নিয়ে আমার কাছে কিছু অভিযোগও আছে। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে মাধবীলতার ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে আবার ফিরছি। లేచింది నిద్ర లేచింది మహిళా లోకం దద్దరిల్లింది পুরুষ প্রপঞ্চম। এর মানে হলো জেগে উঠেছে নারীরা আর ভয় পেয়েছে ওখানকার পুরুষেরা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী, যিনি একজন সারপ্রাইজ গেস্ট, নাম হলো মাধবীলতা। মাধবীলতার ওপর পরবর্তী অভিযোগ। আপকি আদালতে হায়দ্রাবাদ থেকে বিজেপি প্রার্থী মাধবীলতার ওপর অভিযোগ হলো যে ইনি ওয়েসি সাহেবকে নাজেহাল করে রেখেছেন। এখন দেখুন মাধবী দেবী, সবে আপনি কয়েকদিন হলো রাজনীতিতে এসেছেন, আর আপনি সেই মানুষটার পেছনে পড়েছেন যার পরিবার ৪০ বছর ধরে হায়দ্রাবাদের সিটের ওপর দখল করে রেখেছেন। ওনাকে কেউ সরাতেও পারেননি। ৩ লক্ষ ভোটে জিতেছিলেন উনি আগের বার। হ্যাঁ স্যার, আমার কাছেও যদি এরকম বোগাস ভোট থাকতো তাহলে তো আমি ৪,০০০ বছর ধরে জিততেই থাকবো। এটাই সত্যি। আমার কাছে তো কোনো বোগাস ভোট নেই। যার কাছে ৬,২০,০০০ বোগাস ভোট আছে, একটা এপিক নাম্বার যদি আপনি টাইপ করেন তাহলে ওই এপিক নাম্বারের মাধ্যমে ইলেকশন সাইটে আপনি দুটো জায়গার ভোটার আইডি পাবেন স্যার। চন্দ্রায়ণগুট্টা, ইয়াকুতপুরা, চামিনার। এরকম ১,৬০,০০০ ভোট আছে ওনার কাছে। তাহলে কি বলছেন, উনি কি বেইমানি করে জিতে চলেছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো এই কথাটা। একটুও ভয় পায় না। তাহলে এবার উনি আবার সেই ৩ লক্ষ ভোটে জিতে যাবেন, কি বলেন? স্যার না, ১,৫০,০০০ ভোটে হেরে যাবেন উনি। হেরে যাবেন স্যার, দেখতে থাকুন আপনি। হারিয়ে ছাড়বো ওনাকে। মাধবী দেবী, ওবিসি সাহেবের সম্পর্কে লোকেরা বলে যে উনি একজন ব্যারিস্টার। উনি যদি চাইতেন অনেক বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু উনি গরিবদের জন্য, নির্যাতিতদের জন্য কাজ করেন। আমি ওনার ভাষণ শুনেছি। উনি বলেন যে হায়দ্রাবাদে গরিব লোকেদের যে চোখের জল, সেটা হচ্ছে আমার চোখের জল। স্যার আমি জানতাম রজতবাবু আপনার খুব ভালো নরম একটা মন আছে ওর প্রতি। তাই এই জন্য আমি প্রিপেয়ার করে সব প্রমাণ নিয়ে এসেছি আপনার সামনে। স্যার এরা ইলেকশন কমিশনের সামনে এটা দেখায় জাগুয়ার ল্যান্ড রোভার টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার TF09CFTR1174 টু দি চিফ ইলেকশন অফিসার। এতে লেখা আছে, যেটাতে আসাউদ্দিন বাবুর নাম লেখা আছে ইন দ্য ব্র্যাকেট। গল্প তো সবে শুরু হলো, মজা তো এবার হবে। এবার মজা হবে। এটা আন্ডার রেজিস্ট্রেশন। আপনারা দেখুন, কিংস রেডিও এক্সিম প্রাইভেট লিমিটেড নামে এই গাড়িটাই রেজিস্টার করা আছে। এবার আরেকটা ব্যাপার আপনাদের দেখাবো চটপট। এই হলো ওই কিংস,
যেখানে আইটি রেডস হয়েছিল বাড়িতে। হায়দ্রাবাদ বেস্ট রিয়েল এস্টেট ফার্মের লোক এরা সবাই, যাদের ওপর ইডি রেড হয়েছে। আর স্বয়ং ইনকাম ট্যাক্স বলেছে, দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাসপেক্ট দ্য লার্জ অ্যামাউন্ট অফ আনঅ্যাকাউন্টেড মানি ইজ বিং প্রোভাইডেড টু আ পলিটিক্যাল পার্টি থ্রু বিজনেসম্যান। এটাই এনার ওপর শেল ট্রানজাকশন আন্ডার ভিজিল হয়েছে। পরিষ্কারভাবে এখানে বলা আছে, শাহনওয়াজ অফ ফালাকনুমা, হি ইজ দ্য বিজনেসম্যান হু হ্যাজ ফ্লোটেড কিং রেডিও এক্সিম, যার নাম RTMA আমাদের রোড ট্রান্সপোর্টেতে জাগুয়ারের জন্য আছে। ওই গাড়িটায় আসাউদ্দিন বাবু ইলেকশন কমিশনকে সাবমিট করে বলেন, এটা আমার গাড়ি। আপনি লিঙ্ক বুঝে গেছেন। এখন এটাই কিংস কলোনি লেআউটের শাস্তিপুরামে পুরো কিংস লেআউট করেছিল এই লোকেরাই, যারা বাজে কাজকর্ম করে টাকা রোজগার করে। আর শাস্তিপুরামে আসাদ বাবুর 7 একরের ওপরে বিল্ডিং আছে। আর এই আসাদ বাবুই ইলেকশন কমিশনকে 2017 আর 2018-তে সাবমিট করেছিলেন, স্যার আমরা সারা বছরের রোজগার শুধুমাত্র 10 লাখ টাকা স্যার। কিন্তু ওই আসাদ বাবু 2018-তে মেয়ের ধুমধাম ভাবে এনগেজমেন্ট করেন 6 কোটি টাকা দিয়ে। এবার বলুন তাহলে। 6 কোটি টাকার এনগেজমেন্ট? একদমই। আমি কে এসব কথা বলার? এই দেখুন রিপোর্ট আছে, এই রিপোর্টে লেখা আছে, স্যার 6 কোটি টাকা খরচ করেছেন। ইট ইজ বিলিভড দ্যাট দ্য ফ্যামিলি হ্যাজ স্পেন্ট 6 crore on this event and only 1.25 crores spent on imported Dubai gold-plated plates with 450 types of food. এখানে এখনো গল্প শেষ হয়নি স্যার, এগিয়ে যাব। এবার এর ওপরে ইলিয়াস শাম্মী শামসির, যিনি হলেন একজন রিফর্মিস্ট, এমনটা নয় কিন্তু মুসলমানদের মধ্যে এমন ভালো লোকজনও আছেন যাদের সম্পর্কেও আমাদের জানা উচিত। ইনি ফ্রন্ট অফ ইন্ডিয়া, রিফর্মস ফ্রন্ট অফ ইন্ডিয়ার জন্য কাজ করেন। আর ইনি বলেন, আসাদ সাহেব, ইউ অফেন হ্যাভ মেনশনড ইন ইউর স্পিচেস, যাও পড়ো রাজপুত্র স্বর্গের বিয়ে কাকে বলে। এবার এনার ভাষণে উনি বলেন যে ইরানি চায়ের সাথে একটা বিস্কিট দিয়ে বিয়ে করা উচিত। উনি নিজের মেয়ের জন্য বিয়েও না, নিকাহ না, এনগেজমেন্ট হয়েছে। And all of us know that Quran under Muhammad Prophet has never encouraged engagements. There is no process called engagements. তবে এখনই না স্যার, আমি 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 আপনাকে বলতে দেব না, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আগে বললেন না স্বয়ং সিংহী এখানে এসেছে, তাই সিংহী কেন বলতে দেবে আপনাকে? Therefore, it is being felt as if now not possible to draw this community out of poverty because this is a fitna, and fitna is that one rich person spends lavishly and everybody else starts imitate it casually. Those who do not have money, যাদের কাছে টাকা নেই, choose sources like begging, theft, corruption, and even selling out their assets. কিন্তু উনি এরকম অনেকগুলো এডুকেশন ইনস্টিটিউট চালান, অনেকগুলো হাসপাতাল চালান যেখানে গরিবদের চিকিৎসা করা হয়। ওনার যে স্কুল কলেজ আছে সেখানে গরিবরা পড়াশোনা করার সুযোগ পায়, ওরা চাকরিও পাইয়ে দেয়। স্যার কোনোদিন গিয়ে আপনি ওদের রেজিস্টার দেখেছেন যে কতজন গরিবদের উনি সেবা করেছেন? ওরা যা বলছে সেটা আপনি শুনছেন। কখনো কি আপনি কোনো খোঁজ খবর নিয়েছেন? স্যার আমার কাছে একটা ছেলে এসেছিল, একজন মুসলমান ছেলে। কারণ যখন আমি চ্যারিটির কাজ করি আমার কাছে লোকেরা এসে কথা বলে। তা ওই ছেলেটা আমার কাছে আসে, আমি জানতাম না ওর ব্যাকগ্রাউন্ড। ও একজন হায়দ্রাবাদী, আমি ওর নাম নিতে চাই না, কারণ খুব রিস্ক থাকে যদি কারোর নাম নেওয়া হয়। এবার ওই ছেলেটা যখন আমার কাছে এলো খুব খুব হতাশ ছিল। আমি বললাম, কি হয়েছে, কি খবর তোর, এরকম লাগছে কেন? আমার মেডিকেল ক্যাম্পে ওই ছেলেটা সাহায্য করত। তো বলল, কি করব মা, আমার তো এখন এটা ফাইনাল ইয়ার MBBS এর, শেষ হয়ে গেলে তো আমাকে আরো পড়তে হবে। আমি বললাম, এটা এমন কি ব্যাপার, আমাদের তো বিরিঞ্চি হাসপাতাল আছে, আমি DNB দিই বাচ্চাদের, তাই যদি তুমি সিট না পাও তাহলে কোনো অসুবিধা নেই, তুমি কার্ডিওলজি জয়েন করে নাও, আমি কার্ডিওলজিতে তোমাকে সিট পাইয়ে দেব। বলল, ব্যাস এত সহজ? আমি বললাম, তুমি পাসমান্দা থেকে আসো, তোমার অসুবিধাটা কোথায় আছে?
তুমি দেশের জন্য কিছু করো, তৈরি হও, আই উইল গিভ ইউ সিট। দেন হি হ্যাপেন টু টেল মি, এতটাই সহজ হয় কাউকে নিজের হসপিটালে রেখে কাউকে সাহায্য করা? আমি বললাম হ্যাঁ। শুনে বলল, আপনাকে তাহলে একটা গল্প বলি, শুনুন আপনি। বললাম কি? যখন ও মেডিকেল সিটে পড়তে চেয়েছিল, তখন একদিন ওর আব্বার সাথে আসাদ বাবুর কাছে গেছিল আর বলেছিল, আসাদ বাবু, আপনি বড় দাদা, আপনি আমাকে মেডিকেল সিট পাইয়ে দিন। আমি এমএসসিটি পাশ করেছি, কিন্তু অনেক বড় নাম্বার নিয়ে পাশ করিনি। সরকারি হাসপাতালে আমি সিট পাবো না, আপনার ডেকান মেডিকেল কলেজে আমি সিট পাইয়ে দিন। শুনি উনি বললেন 60-70 লাখ টাকা লাগবে। ও বলল, এত তো দিতে পারবো না স্যার, 30-40 লাখ পর্যন্ত আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। তুই কি করবি রে? এমবিবিএস পড়ে তুই যা, দোকান খোল, দোকানে বসে কাজ কর তুই। দিস ইজ দ্য ট্রুথ অফ হায়দ্রাবাদ। কি করব স্যার, আশাদ দাদার তো 2 রকমের চরিত্র। আপনি বললেন না প্রথমে ইন্ট্রোডাকশনে 2 টাইপস। আসলে তো 2 টাইপস হলো আশাদ বাবুই, যে বাইরে অন্য রকম। ওনার উর্দু স্পিচগুলোকে যদি একটু পরিশ্রম করে উর্দু স্পিচ শোনার চেষ্টা করেন, তখন আপনি বলবেন উনি কোথাকার বড় পার্লামেন্টারি। যখন থেকে আপনি এই ধরনের কথা ওনার সম্পর্কে বলা শুরু করেছেন, আমি শুনছিলাম লোকেরা বলছে যে যখন থেকে এসেছে মাধবীলতা, আসাদ ভাই বেপাত্তা। রজত বাবু, এটা তো আমার ক্যাম্পেনিং এর জন্য অনেক বড় একটা স্লোগান হতে পারে। কি ঠিক বলেছি না? এন্ড থ্যাংক ইউ ফর গিভিং মি আ ওয়ান্ডারফুল স্লোগান। উই উইল ইউজ ইট ফর আওয়ার ক্যাম্পেইন। থ্যাংক ইউ। কিন্তু আপনি ওনার সম্পর্কে এরকম কথা বলেন যে উনি ঘৃণা ছড়ান, লোকেদের নিজেদের মধ্যে লড়িয়ে দেন। এটারও কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্যার, ওনার আরএনএ ডিএনএ তে সব আছে। আপনি আপনি কেন শুধু শুধু আশাদ বাবুর ওপরে এরকম অভিযোগ করছেন? এটা তো খুব খারাপ হচ্ছে, তাই না? আমি আপনাকে বলছি, ওনার দাদু আব্দুল ওয়াহিদ, যিনি দাদু ছিলেন, he was arrested on May 14, 1958 under the order issued by the Hyderabad police a day earlier under section 3(1) with the subsection 2 of the Prevention Detention Act 1950. The police booked Abdul Wahid Waisi for rousing or attempting rouse communal passion and attempting to create panic, resentment or hatred in the minds of Muslims against the state and the non-Muslims as disclosed by speeches made by him in public meeting. Date আর তারিখ পর্যন্ত আছে 5th, 12th, 23rd and 24th October 1957, 15th November 1957 and January 9th. এই গল্পটা এখানে শেষ হয়নি স্যার, এই গল্পটা আরেকটু আছে। এখন এনার বংশধর আকবর উদ্দিন বাবু, উনি বলছেন, মজলিস ইত্তেহাদুল মুসলমিন रईयों और मुसलमानों की जमात है। ये हिंदुस्तान की तोपों के सामने अपने सीने पेश करने वाले रज़ाकार है। এমনিতে তো আকবরউদ্দিন 2-3টে গুলি খেয়েছেন, কিন্তু আমাদের দাদু, বড় দাদু তো ভারতবর্ষের তোপের মুখে পড়েছিলেন। এখনো ওই সমাবেশ আছে আর থাকবেও। এসব আবার কি কথা? আর ইমিডিয়েটলি আকবরউদ্দিন বাবু বলেন, স্বেচ্ছাসেবকরা পাকিস্তান পালিয়ে গেছে, বিশ্বস্তদের রেখে গেছে, তাহলে কি কাশিম নাসমিন বিশ্বস্তরা রয়ে গেছে? বলুন স্যার, কার বিশ্বস্তরা এখানে থেকে গেছে? কার বিশ্বস্তরা এখানে থেকে গেছে? এই লোকেরা যারা বলে আকবরউদ্দিন বাবু আমরা হলাম স্বেচ্ছাসেবক, লোকজনদের চোখ খোলা উচিত। উনি বলছেন যে একবার দাঁড়িয়ে আমি বলেছিলাম 15 মিনিট, তখন পুরো ভারতবর্ষ নড়ে চড়ে বসেছিল। এখন মে 13-তে আমাদের যে ইলেকশনটা আসতে চলেছে, এবার পৃথিবী নড়ে উঠবে নাকি আকবরউদ্দিনের গদি নড়ে উঠবে, সেটা দেখিয়ে দেব স্যার আমি। ভাষণবাজির মধ্যে কি আছে স্যার? অনেকে তো অনেক কথা বলে, করে যে দেখাতে পারে জানবেন আসল আপনি সাহসী। ওখানে লোকেদের এটাও বলেছেন যে উনি নিজেই ম্যানিফেস্টোতে লেখেন যে যারা ওনাকে ভোট দেবেন তারা বিফ পাবেন। আরে বাহ, আপনি তো খুব ভালো হোমওয়ার্ক করেছেন, আমার থেকেও ভালো। বিফ ইটিং ইকোনমিক টাইমস পলিটিক্সে দেওয়া আছে, বিফ ইটিং মে বি ব্যান্ড ইফ MIM নট ভোটেড ইন হায়দ্রাবাদ। আসাউদ্দিন ওয়াইসি উনি নিজে মুসলমানের জীবন এতটা ছোট করে দিয়েছে স্যার, যে ম্যানিফেস্টোতে তো আজ পর্যন্ত আপনার কোনো পলিটিশিয়ানকে বলতে শুনেছেন যে আপনাদের চিকেন খেতে দেওয়া হবে না যদি আপনারা আমাকে ভোট না দেন? লোকে আপনাদের ক্যাডবেরি খেতে না দিলে তাহলে আমাকে ভোট দিন।
40 বছর ধরে একজন ব্যারিস্টারের এই স্টেটমেন্ট ফর ভোট ইজ আ ম্যানিফেস্টো। আই উড রাদার সে আমরা ৩ তালাক বন্ধ করে দেব। আমরা মেয়েদেরকে নিজের বাপের বাড়িতে সমান অধিকার দেব। আমরা মাদ্রাসাতে আর্টিকেল 30 অনুযায়ী আমরা ইংরাজি শিক্ষা দেব। এলাকাগুলো পরিষ্কার করাবো। আমরা আইটি হাব এস্টাবলিশড করব। আমরা হিন্দু মুসলমানদের পাশে থাকব। আমরা দাঙ্গা মারপিট করব না। আমরা এসসি এসটিদের পাশে থাকব। স্যার এগুলো তো করা উচিত, তাই না স্যার? আপনার এগুলো এই অভিযোগ একদম ঠিক, একদম পেছনে পড়ে গেছেন আপনি ওনার। না 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 না, এই দেখুন, দারুল ইফতার জামিয়া নিজামিয়া। This is an institution which has a right to come up with fatwa, sir. আর ফতোয়া তো আমরা বার করি না স্যার, ফতোয়া তো এরাই বার করে। এই ফতোয়া অনুযায়ী এটাতে বলা হচ্ছে, যদি আপনি আপনি যে দেশে থাকেন ওই দেশ যদি লিগালি বলে যে এই পার্টিকুলার পশুকে আপনার খাওয়া উচিত নয়, মানে ভারতবর্ষ বলছে আপনি গরু খাবেন না, তাহলে আপনারা ওই পশুকে ছেড়ে অন্য পশুদের খেতে পারেন, আপনাদের গরু খাওয়া উচিত নয়। And is he the best parliamentarian? Is he? Who even does not follow fatwa? And who tells, provokes Muslims not for their development? ওদের বিকাশ শিক্ষার প্রতি নেই, ওনার বিকাশ ভালো বাড়ি তৈরির প্রতি নেই, ওনার বিকাশ মেয়েদের 21 বছরে বিয়ে দেওয়ার প্রতি নেই, ওনার বিকাশ মেয়েরা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার প্রতি নেই, ওনার বিকাশ কোনো কিছুতেই নেই স্যার, বিফ খাওয়ার প্রতি আছে স্যার, ফতোয়ার বিরুদ্ধে গিয়ে। এখন দেখুন স্যার 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 মাথায় এই সাদা টুপি পরলে, গোঁফ উড়িয়ে দিয়ে ছোট প্যান্ট পরলে কেউ মুসলমান হয়ে যায় না স্যার। আমাদের মোদি স্যার আসল ইসলাম সম্পর্কে কথা বলেন, যেমন 99টার নাম আল্লাহর আছে, উর রহমান রহিম, যিনি বলেন যে দয়ালু আর দয়া গুণবান তিনি হলেন আল্লাহ। এমন একটা ধর্ম আছে ইসলাম, যে শুধু ভালোবাসতে জানে, সে হলো আমাদের মোদি বাবু, যিনি ট্রিপল তালাককে বাদ দিয়ে ধর্মের পরোয়া না করে একটি মেয়ে চোখের জল আটকেছেন। ওবেসি সাহেব আপনার সাথে লড়াই করার জন্য শুধু টুপি পরে আর পায়জামা পরেই তৈরি হচ্ছেন না, উনি কিভাবে তৈরি হচ্ছেন সেটার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, আপনি দেখুন, হ্যাঁ, আপনার স্যার। ভয় লাগবে কিভাবে তৈরি হচ্ছেন। আরে বাহ, এখন দেখলেন তো, এরকম রূপটাই দেখতে পাবেন। স্যার আমি তো বলছি খুব ভয় পেয়ে গেছি আমি। এতটা ভয় পেয়েছি যে আমারও ক্লিপ ছিল, আপনার কাছে পৌঁছয়নি। আমাকেও ত্রিশূল দিয়েছিল স্যার, একটা ডমরুর সাথে ত্রিশূল দিয়েছিল। আমি ওই রূপটাই ধারণ করতে চলেছি খুব তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর উনি মোদিজি সম্পর্কে বলেন, এটাও আপনাকে বলে দিচ্ছি, আপনি হ্যাঁ, বলেন বলুন। যে মোদিজি খুবই শক্তিশালী, উনি বলেন যে একদম। আমি একা ঘুরে বেড়াই মিস্টার মোদি, আর যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকে তাহলে এসব মোকাবিলা করো, আর এভাবে পিঠে যে আঘাত করে তাকে আমি ভয় পাই না, যদি সাহস থাকে তাহলে সামনে এসে আঘাত করো। আচ্ছা, আচ্ছা, দেখুন, আপনি আমাকে একটা বড় প্রশ্ন করেছেন। এমন মনে হচ্ছে যেন আপনি ক্ষুধার্তকে খেতে দিয়েছেন, এরকম প্রশ্ন। ইনি বলেন বারবার যে জ্ঞানবাপী মসজিদকে আপনারা ভেঙেছেন, মানেটা হলো আপনি তাড়াতে চাইছেন, কাশী বানাতে চাইছেন। অযোধ্যার বাবরি মসজিদকে আপনি ভেঙেছেন। আপনারা সবাই শুনুন, এই মসজিদ যারা বানিয়েছিল তারা মুঘল ছিলেন, যারা কখনো ভারতীয় ছিলেনই না। এরা হচ্ছে ফরেনার। কি ঠিক বললাম তো? এখানকার যদি কোনো ভারতীয় এখানকার লোক মসজিদ বানায়, যদি ওই মসজিদকে একজন মুসলমানই ভেঙে ফেলে, ওয়াকফ বোর্ডের ল্যান্ডকে দখল করে,
টাকা রোজগার করে, তাহলে ওই মুসলমানকে কি বলা উচিত? এই নিন, I'll give you proof. Mosque sacrificed for money. No fair deal is between corrupted politician officials and accused. So-called gentlemen to enter into secret deals at a cost of Qutub Shahi Mosque. আর এটা বলছে পরিষ্কারভাবে এমবিটি লিডার্স staged agitation. এমবিটি নেতারা আন্দোলন করছেন। এমবিটি is another political party in Hyderabad, Mussalman party which has fought with these people with AIMIM, demanding severe punishment for the people responsible for the demolition of the mosque. এরকম একটা এখানে হয়েছিল, এটা হায়দ্রাবাদে আছে। ওই মসজিদটাকে এরা ভেঙে প্রাইভেট পার্টির সঙ্গে হাত মিলিয়ে এই লোকেরা দে হ্যাভ মেড ভেরি বিগ অ্যাপার্টমেন্টস তৈরি করেছে এরা সবাই, যেখানে ইট ইজ ভেরি ভেরি ক্লিয়ারলি টোল্ড ইট হ্যাপেন বিকজ এটা হয়েছে কারণ দি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদ মুসলমিন AIMIM did not show any interest, কোনো আগ্রহ দেখায়নি as a people involved in demolition but very close to AIMIM. নিজের লোকেরাই এটা ভেঙে টাকার পাহাড় করেছে। এখন বলুন কোন মসজিদের ব্যাপারে কথা বলছে অযোধ্যাতে, যেখানে অন্তত আমাদের প্রধানমন্ত্রী মোদি স্যার ভালো মসজিদ তৈরি করার জন্য ওখানে ওদের ব্যবস্থা করে দিয়েছে। I'll give you one more example, sir. যে হায়দ্রাবাদে শামশাবাদ এয়ারপোর্টটা তৈরি হয়েছে, ওই এয়ারপোর্টটা একটা মসজিদকে ভেঙে কংগ্রেস সরকারের সময়তে MIM এর সাথে মিলিত হয়ে ওদের 1000 একর নিয়ে তৈরি করেছে, যেখানে আকবর উদ্দিন সাহেব প্রথমে আসাদুদ্দিন সাহেব খুব ফটোফটো করেছেন, তারপর চুপ করে গেছেন। কিন্তু আজও এরা বাবরি মসজিদের ব্যাপারে কথা বলেন, ওই মোগলরা যারা কিনা এই দেশের কেউ ছিলই না। মাধবীজি, আপনি বিজেপিতে একদম নতুন এসেছেন, আপনি জানেন না যে লোকেরা বলে ওবিসি সাহেব হচ্ছেন বিজেপির বি টিম। আপনি ওনার বিরুদ্ধে এত কথা বলে চলেছেন। রাজেশ শর্মা বাবু, আপনার এই 30 বছরের আপকে আদালতের অভিজ্ঞতাকে শ্রদ্ধা জানানো উচিত। যদি বুঝতে পারি প্রত্যেকটা প্রশ্ন সত্যি মনে করেই এগিয়ে যাওয়া উচিত। বুঝতে পারছি যে বিজেপি, ভাজপা, আসাউদ্দিনের বি টিম, তাহলে আমাকে সিট কি করে দিল? আমি তো তথ্য ফাঁস করছি স্যার এক এক করে এখানে এসে। আমি কি করে বি টিম হতে পারি? আমি হতেই পারি না। নাও আই উইল পুট ইউ ওয়ান মোর স্টেটমেন্ট, যে AIMIM আর রাহুল গান্ধী কংগ্রেসের যুদ্ধ করে একে অপরের সাথে তলোয়ারের মতো। আজ আপনারা ইন্টারনেট খুলে সবাই খুঁজুন, হায়দ্রাবাদ লোকসভা পার্লামেন্টে আমার বিরুদ্ধে প্রার্থী ডিক্লেয়ার করেনি। আজ অবধি স্টেট লেভেলে আছে ভাই ভাই সম্পর্ক সবার সামনে দুজনের, AIMIM আসাদ বাবু আর কংগ্রেসের রেবন্ত না রেড্ডি না, স্যার। রাহুল গান্ধী তো এটা বলেন যে মোদির 2 ইয়ার, ওবেসি আর কেসিআর। সেটাই তো আমি বলছি, দুজন বন্ধু মোদি বাবুর, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে কেসিআরকে তো মামা ভাগ্নে বলে এরা সবার সামনে। জানেন কি আপনারা, মামা হচ্ছেন কেসিআর, ভাগ্নে হলে আসাউদ্দিন বাবু, ওয়াইসি বাবু। এবার এরা মামা ভাগ্নে হবেন, এরা পার্টনারশিপে যাবেন। এমনকি ওই লোকেরা ওরা নিজেদের ধর্মীয় ইনস্টিটিউশনে এই ইনফরমেশন পাঠান যে যেখানে যেখানে AIMIM এর প্রার্থী দাঁড়াবে না, গোটা তেলেঙ্গানাতে আপনারা কংগ্রেস বা BRS কে ভোট দিন। ধর্মীয়ভাবে এই পেপার সবার সামনে মসজিদগুলোতে বিলি করা হয়ে থাকে। এবার আপনারা বলুন, এরা বি টিম বিজেপির? দেখুন, উত্তরপ্রদেশে ওবেসিজি নিজের প্রার্থী দাঁড় করিয়েছেন, বিহারে নিজের প্রার্থী দাঁড় করিয়েছেন, মহারাষ্ট্রে দাঁড় করিয়েছেন। ওই সিটগুলোতে দাঁড় করিয়েছেন যেগুলো মুসলিম ডমিনেটেড সিট। মুসলিমদের ভোট উনি কাটবেন, মোদিজি লাভবান হবেন, সমাজবাদী পার্টির লোকসান হবে, আরজেডিরও লোকসান হবে। যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মসজিদ ভেঙে টাকার পাহাড় বানিয়ে নিয়ে গোটা দেশের বেচারা মুসলমানদের বিভ্রান্ত করছে, এটা আর কি এমন বড় ব্যাপার স্যার? 40 বছরের স্কুলে এরা PhD করেছে স্যার।
ওনার একটাই কাজ, বিভ্রান্ত 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 করা। আমি শুধু একটাই প্রশ্ন করছি আপনাকে, আমি উল্টে জিজ্ঞেস করছি আপনাকে স্যার, আমার অধিকার আছে। আচ্ছা, গোটা পৃথিবী জুড়ে এই ভারতবর্ষে এআইএমআইএম বাদে আর কোনো মুসলিম পার্টি আজ পর্যন্ত বেঁচে নেই কেন? বলুন আপনি। একটা মুসলিম লীগ আছে কেরলে। হ্যাঁ, তাহলে কোথায় গেল তারা? এখনই এদের কেরল যেতে দিন, ওখানে গিয়ে শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন ওদেরকে। দেখুন, যদি হায়দ্রাবাদের কথা বলেন তাহলে হায়দ্রাবাদে যার সরকার গড়ে তেলেঙ্গানাতে, সেটা বিআরএস এর সরকার হোক, সেটা কংগ্রেসের সরকার হোক, যদি সেটা একটা সময় টিডিপির সরকার ছিল, ওরা সবাই বলতেন ওবিসি সাহেবের আশীর্বাদ না নিয়ে আমাদের সরকার চলবে না, ওনার ব্লেসিং এ চলে নাকি সরকার। হ্যাঁ, যেমন আমরা ভাগ্যলক্ষ্মী মন্দিরে যাই না, চারমিনারের কাছে, আমি আর অমিত ভাই, আমরা যাই ভাগ্যলক্ষ্মী দেবীকে প্রণাম জানাতে, ওনার আশীর্বাদ নিতে। তেমনই এরা আসাদ বাবুর আশীর্বাদ হয়তো নিয়ে থাক। আসাদ বাবু, আপনি আমাদের মাথার উপর হাত রাখুন, এর মানে কি দাঁড়ালো? গোটা ভারতবর্ষের সবাই একজোট। এটুকু কেন স্যার? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি তো কোনো হোমওয়ার্ক ছাড়া, কোনো প্রমাণ ছাড়া বেরিয়ে পড়ার মতো মানুষ নই। 2023-এ অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল। নামপল্লী হলো একটা মুসলিম ডমিনেটেড কনস্টিটুয়েন্সি। ওখানে ছিলেন কে? ফিরোজ খান বাবু, যিনি কংগ্রেসের প্রার্থী। চিৎকার করে করে উনি 6 লাখ ভোগাস ভোট বাইরে বের করেছিলেন, আর বের করে উনি সবাইকে সাবমিট করেছিলেন, জিএইচএমসি কে সাবমিট করেছিলেন। তারপরে রেবন্ত রেড্ডি বাবু এলেন কংগ্রেসের মধ্যে। এখন যিনি জিতলেন 2023-এ, উনি ওখানকার চিফ মিনিস্টারকেও দিয়েছিলেন। কে দিয়েছিলেন? একজন মুসলমান। উনি কেই হয়? কংগ্রেস পার্টির লোক। ওনার মুখ বন্ধ করে দিয়েছিলেন স্যার। এখন ইনি কোন মুসলমানদের বন্ধু হয়ে ঘুরে বেড়াচ্ছেন? ইনি কারোর বন্ধু হতে পারেন না স্যার। আপনার মুখ তো বন্ধ করতে পারবে না কখনো। হ্যাঁ, আমার তো বন্ধ করতে পারবেন না স্যার। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? ম্যামের কাছে আমার প্রশ্ন হলো যে ম্যাম, হায়দ্রাবাদের যে মুসলমানরা, আপনার কি মনে হয় এই ভোটে তারা আসাদুদ্দিন ওবেসিকে ছেড়ে আপনাকে ভোট দিয়ে জেতাবে? আমি আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, জীবনে ভোট ছাড়া কি আর কিছুই নেই? যেসব লোকেরা সব সময় ভয়ে ভয়ে বেঁচে থাকে, একটা উদাহরণ দিচ্ছি। একজনের নাম মোহাম্মদ পাহেলওয়ান, যিনি আসাদ বাবুর সাথে কাজ করতেন আগে। উনি আগে পেহলওয়ান নামে পরিচিত ছিলেন, কারণ উনি কুস্তির যে আখড়া হয় না, তাতে ওল্ড স্টাইলের পেহলওয়ান ছিলেন। ওনার ছেলে আর উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, যারা আসাদ বাবুর সাথে কাজ করতেন এআইএমআইএম এ। ওখানকার ওয়াকফ বোর্ডের যে ল্যান্ড আছে, ওখানে একটা কবরখানা আছে মুসলমানদের। ওটা ভেঙে বাড়ি তৈরি করার চেষ্টায় ছিলেন এআইএমআইএম এর লোকেরা। তখন এরা দুজনে গেলেন আর বললেন, এটাকে তো ছেড়ে দিন স্যার, এটা ওয়াকফ বোর্ডের, আর আমাদের কোরআনে লেখা আছে যে এটা ভুল, এটা করা উচিত নয়। উনি পেহলওয়ান হয়েও তবু এই কথাগুলো বলেছিলেন। তখন দাঙ্গা মারপিট লেগে গেল, যার মধ্যে আকবরউদ্দিন বাবু, ওয়াইসি বাবু খুব ভালো করে জানতেন কাকে কিরকম উত্তেজক কথা বলা উচিত। মা বোনকে যদি গালাগালি দেওয়া হয়, তাহলে পেহলওয়ান বাবু কি চুপ করে থাকবেন? তো ছেলেটা রেগে গেল। পেহলওয়ান বাবু রাগ দমিয়ে রেখেছিলেন। সতর্ক ছিলেন উনি। ছেলেটার কম বয়স, দমিয়ে রাখতে পারেনি, আকবরউদ্দিনকে মারল। কি হলো? জীবনের কতগুলো বছর জেলের ভেতর কেটে গেল। একবার সাধারণ মানুষের কথা ভাবুন স্যার, যারা ছোট ছোট মাদ্রাসা চালায়, পিছিয়ে থাকা মানুষের বাড়ি যেখানে। যদি আমি এটা বলি যে আমি এটা করব শুধু ভোট পাওয়ার জন্য, তাহলে আমার আর আসাদ বাবুর মধ্যে পার্থক্যটা কি রইল দাদা? যখন মোদি বাবু প্রাইম মিনিস্টার উজ্জ্বলা প্রকল্প নিয়ে এসেছিলেন, যে সিলিন্ডার দেওয়ার কথা ছিল মহিলাদের, উনি কি সিলিন্ডারের ওপর লিখেছিলেন এটা মুসলমানের সিলিন্ডার, এটা শিখের সিলিন্ডার, এটা হিন্দু সিলিন্ডার? আপনারা কি জানেন উনি এই কারণে সিলিন্ডার দিয়েছিলেন ওই সব মহিলাদের, যাদের মধ্যে ম্যাক্সিমাম অংশটা গেছে মুসলমান বাড়ির মহিলাদের কাছে পৌঁছেছে? আই হ্যাভ ডেটা, উইল লেট ইউ নো। তাই উনি এই কারণে দিয়েছিলেন, কারণ উনি দারিদ্র্য কি জানেন। উনি এই কারণে দিয়েছিলেন, কারণ যে কষ্টটা ওনার মা দেখেছেন, আর কোনো মা যেন সেই কষ্ট না পায়। তাই আমি এই মানসিকতা নিয়ে কাজ করি। আমি এটাই চাই, প্রার্থনা করি ওইসব পিছিয়ে থাকা মহিলারা, স্ত্রী যারা আছেন, ওইসব গরিব মুসলমান যারা আছেন, জাগো ভাই, জাগো, জাগো। তোমার নিজের সমাজের লোকেরাই তোমার ওপর এমন অত্যাচার করছে উত্তেজক ভাষণ দিয়ে। মাধবীজি, আপনি ভোটের ময়দানে নেমেছেন, ভোট তো চাইতেই হবে,
আর যদি আপনি মুসলমানদের ভোট না পান তাহলে কি করে জিতবেন? স্যার, এখন বিফের নাম নিয়ে আপনি ভোট চাইবেন, অযথা রাম মন্দির নিয়ে আপনি ভোট চাইবেন, বাবরি মসজিদ নিয়ে উত্তেজক কথাবার্তা বলে আপনি ভোট চাইবেন, এটা কেমন ব্যাপার হলো স্যার? আপনি কি ওখানে ওসমানিস্তান বানাতে চাইছেন? আপনি জিন্না না জিন্নার বাবা হয়ে যাচ্ছেন তো। না, আপনি আমাকে এটা বলুন, মুসলমানরা আপনাকে ভোট দেবে কি দেবে না? স্যার, মুসলমানরা আমাকে অবশ্যই ভোট দেবে, কিন্তু আমি ওটা পাওয়ার জন্য কাজ করছি না। আপনাকে এটা বুঝতে হবে। দেখুন, আপনার পার্টির এমএলএ আছেন টি রাজা সিং, হ্যাঁ স্যার, উনি গোশমহলের এমএলএ। একদম। উনি বলছেন আমরা হায়দ্রাবাদে মুসলমানদের ভোট চাই না। উনি বলছেন যে এনার্জি আমরা মুসলমানদের ভোটের জন্য দিচ্ছি সেই এনার্জিটা হিন্দুদের ওপর দিলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। ওনার প্রথম সেন্টেন্সটা নিয়ে বলছি যে আমরা মুসলমানদের ভোট চাই না, এটার মানে এটা নয় যে আমরা ওদেরকে ওখানে ভোট দিতে দেব না। স্যার, এটা একটু অন্যভাবে বুঝতে হবে। উনি বলতে চেয়েছেন যে কনস্টিটিউয়েন্সিতে প্রায় 10 লক্ষ হিন্দু আছে, আর যখন আসাউদ্দিন বাবু 5,15,000 ভোটে আসাদ বাবু জিতেছেন, তখন কি 10 লক্ষ হিন্দু ভোট যথেষ্ট ছিল না ওনার কাছে ভোটে জেতার জন্য? শুধু এই কথাটা বলতে চেয়েছেন উনি, আর আপনি অন্য কিছু ভেবে বলে ফেলছেন। মনে হয় উনি ভোটে দাঁড়াতে চেয়েছিলেন, আপনি টিকিট পেয়ে গেছেন, উনি একটু মনক্ষুণ্ণ হয়েছেন। স্যার, এটা রাজা সিং ভাইয়ের প্রবলেম না। পুরো দেশে যখনই মহিলারা কোনো সুযোগ পান তখন একটু আধটু তো একটু সমস্যা তো হয় স্যার। তাহলে এটা ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু স্যার। এইসব চলতেই থাকে, বাড়িতেও হয়। ওই যে বলে না, মেয়েদের 2টো গয়না বেশি কিনে দাও, তখন কি হয়? ছেলেরা মুখ গোমড়া করে বসে থাকে। বসে থাকে কিনা বলুন? তাই এরকম বাড়ির পরিবেশ। এখন রাজা ভাই একটু রেগে আছে, কিন্তু আমার সাথে এসে কাজও করছেন এখন। পরশুদিন আমি ওনার বাড়িতেও গিয়েছিলাম, তখন বৌদির সাথে দেখা হয়েছিল, রাজা দাদার বউ। আরে কি সাহসী মহিলা উনি! বললেন, আম্মা আমি আপনার সাথে যাব, একসাথে ধুল পেটে গিয়ে আপনার সাথে আমি দুজনে মিলে এখন ক্যাম্পেইন করবেন বললেন। তাহলে ওখানে মহিলা শক্তি সংগঠন হচ্ছে। এটাই তো মোদি বাবু চান। 33.3 রিজার্ভেশন কেন নিয়ে আসতে চাইছেন উনি? যাতে মহিলা শক্তি একত্রিত হয়ে যায় আর মহিলারা বাইরে বেরোয়। ব্যাস। হায়দ্রাবাদের জনগণদের আপনি কি মেসেজ দিতে চান? আর যদি সেটা আপনি গেয়ে শোনাতে পারেন তাহলে আরো ভালো লাগবে। లేచింది నిద్ర లేచింది మహిళా లోకం దద్దరిల్లింది పురుష ప్రపంచం। এর মানে হলো জেগে উঠেছে নারীরা আর ভয় পেয়েছে ওখানকার পুরুষরা। আরও একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকি আদালতে মাধবীলতার ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে আবার ফিরছি। এমন একজন মানুষ যে নিজের জন্মভূমিকে মা বলতে পারে না, উনি নিজের সমাজের মহিলাকে কি করে সম্মান করবেন স্যার? কি আর বলবো। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি মাধবীলতার উপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে হায়দ্রাবাদ থেকে বিজেপি প্রার্থী মাধবী লতার ওপরে অভিযোগ হলো যে ইনি মুসলমানদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলান। আচ্ছা দেখুন, বিজেপির লোকেরা বলে যে মাধবীলতা দেবীকে তখন চোখে পড়েছে যখন তিনি 3 তালাকের বিরুদ্ধে একটা বড় আন্দোলন শুরু করেছিলেন। অনেক মুসলিম মহিলাকে এই ব্যাপারে উস্কানিও দিয়েছিলেন। আর ওবেসি সাহেব বলছেন এটা আমাদের সমাজের ব্যাপার, আমাদের বাড়ির ব্যাপার। এটা ইনি কে হন আমাদের সমাজে নাক গলানোর? ওদের বাড়ির মেয়েদেরকে বারবার বেচে দেওয়া হয়, আর ধর্মের নাম নিয়ে এরা সবাই ভুল কাজকর্ম করে। কোরআনেও এটা বলা নেই যে আপনাকে তালাক 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 একসাথে বলতে হবে। কোরআন এটা বলে যে প্রথমে তালাক, আপনি নিকাহ যেভাবে করেন ওইভাবে ছেলে মেয়ে, এই পক্ষের লোক ওই পক্ষের লোক বসে প্রথমবার তালাক বলা উচিত, তারপর 3 বা 6 মাস সময় দুজনকে দেওয়া উচিত, এক ছাদের তলায় দুজনে থাকা উচিত। কারণ কোনো সমাজ চায় না একটা বিয়ের সম্পর্ক শেষ হয়ে যাক। তখনও যদি না ঠিক হয় তাহলে দ্বিতীয়বার আরও একবার বলা উচিত ওই লোকগুলোর সামনেই, আর 3 মাস পরে তৃতীয়বার তালাক বলা উচিত। এবার আপনারা বলুন, এরকম যদি নিয়ম থাকে কোরআনে যে 9 থেকে 12 মাস পর্যন্ত কেউ তালাক 3 বার বলতে পারবে না, তারপরেও ওকে সব জিনিস ফেরত দেওয়া উচিত,
মেয়েটাকে যেগুলো ওনারা বিয়ের সময় নিয়েছিলেন। আর এরপরে বাচ্চাদের জন্য, বউয়ের জন্যও ওনাকে, যার সাথে তালাক হয়েছে, ওদের জীবন ধারণের জন্য কিছু টাকা দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে যদি লোকেরা দালাল হয়ে ৩ তালাক করিয়ে নিয়ে নিজেদের সুবিধার জন্য মুসলমান মেয়েদের বেচে দেয়, এরা নিজেদের সুবিধার জন্য এদেরকে পাসমান্দাতে রাখে, নিজেদের সুবিধার জন্য এরা মেয়েদেরকে বড় হতে দেয় না, নিজেদের সুবিধার জন্য এই ছেলেগুলো মেয়েদের শরীর নিয়ে ব্যবসা করে। বলুন স্যার, এটা কিরকম অধিকার ওরা ফলাতে আসে? এটা ডেমোক্রেসি স্যার, টু দ্য দেখুন পিপল। মাধবী দেবী, এই কোরআন শরীফ ওদের, শরিয়ত ওদের, আইন ওদের, মেয়েরাও তো ওদের, নিকাহ ওদের, বিয়ে ওদের, আপনি কে মাঝখানে কথা বলার? I'm the citizen of this country who keeps the right to interfere into the pain of any woman or any citizen of this country. এখন এনার অভিযোগ হলো বিজেপির তরফ থেকে স্যার, উনি আর্টিকেল 9-10 এর ব্যাপারে যদি কেউ পার্লামেন্টে ওনাকে দেখেন, উনি জোরে জোরে চিৎকার করে আর্টিকেল 19 এর ব্যাপারে বলেছিলেন। যদি আপনি ওনার বলা পার্লামেন্টের স্পিচ শুনে থাকেন, তখন মোদিবাবু একটাই কথা বলেছিলেন, ওরা একটা অ্যামেন্ডমেন্ট করেছেন যে মেয়েদের কমপক্ষে 21 বছর বয়সে বিয়ে দিতে হবে, যাতে মেয়েরা এই ধরনের ৩ তালাকের বিষয় হোক বা অন্য কোনো গরিব বা গ্রামে কোনো মেয়ের তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, বাল্যবিবাহ, সেটার থেকে বাঁচার জন্য মেয়েদেরকে নিজস্ব মতামত নেওয়ার জন্য বিয়ের বয়স হতে হবে 21 বছর। এটাকে ধরে নিয়ে আর্টিকেল 19 তুলেছিলেন। আর্টিকেল 19 এর কোথাও এটা লেখা নেই যে লিভ ইন রিলেশনশিপের জন্য স্বাধীনতা আছে, সেক্স করার জন্য স্বাধীনতা আছে, ওদের ইচ্ছে মতন যখন ইচ্ছে বিয়ে দিয়ে দিতে পারেন। আর্টিকেল 19 এ বলা আছে ইউ ক্যান হ্যাভ প্রফেশনাল ফ্রিডম, রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিচ। এসব নতুন নতুন জিনিস এনে আপনিও কোথায় নিয়ে ঢুকিয়ে এসছেন দিচ্ছে? নতুন নতুন ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, একদম। যার মধ্যে লিভিনের জন্য আইন আছে। ওবিসি সাহেব বলছেন আপনি আদালতে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে আমাদের ছেলে মেয়েদের বেডরুমে উঁকি মারার আইন এটা। এই ইউনিফর্ম সিভিল কোডে বেডরুম কোথা থেকে চলে এলো স্যার? এসব তো আমার জানার ঊর্ধ্বে। এই ইউনিফর্ম সিভিল কোড বলে যে যেসব মহিলাদের বাপের বাড়িতে পুরুষদের সমতুল্যে, পুরুষদের সমান অধিকারের সম্পত্তি বা এসব কিছুই যখন পাচ্ছে না, ওদের অধিকার আছে ধর্মের পরোয়া না করে মেয়েদেরকেও ছেলেদের মতো বাপের বাড়িতে সমান অধিকার পাওয়া উচিত। এখন এই বেডরুম কোথা থেকে এলো সম্পত্তিতে? আচ্ছা, ওই খাট আর বিছানা দেওয়ার কথা বলছেন বুঝি? না, দেখুন ওনার মনে হয় যে এই যে সব আইন আছে হ্যাঁ। সেটা ৩ তালাক হতে পারে, সেটা ইউনিফর্ম সিভিল কোড হতে পারে, বা সেটা সেটা 33.3 উমেন রিজার্ভেশন হতে পারে। সেটা সিএ হতে পারে। এই সবই মুসলমানদের অসুবিধা করার জন্য এই আইন নিয়ে আসা হচ্ছে। আসাদ বাবু যেভাবে মেয়েদের সমস্যায় ফেলছেন স্যার, উনি মহিলাদের কিছুতেই ওপরে উঠতে দিতে চান না। যে ব্যক্তি মহিলাদের চোখে জল মুছতে চায়, তিনি সবার সামনে এগিয়ে গিয়ে ওদের অসুবিধার কথা, ওদের সমস্যার কথা নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবেন। এরকম ব্যবহার কখনো করবেন না। যখন প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে পিছিয়ে থাকা মুসলমান আর প্রত্যেক মুসলমান মহিলাকে সম্মান দিন, সমান অধিকার দিন, আর ইনি মাঝখান থেকে এসে বলেন না, দেওয়া উচিত না, তাহলে উনি কিসের বিরুদ্ধে কথা বলেন স্যার? সেটা এই জন্য ওনার মনে হয় যে এসব আইন যখন আসবে, সিএ এসে যাবে, তাহলে ইউসিসি অত্যাচারের এসে জন্য যাবে, মহিলাই আমাদের পাওয়া যাবে না। শনাক্ত আর আমাদের পরিচিতির ওপর প্রশ্ন উঠবে, মুসলমানদের পরিচিতি শেষ হয়ে যাবে এই দেশে। শুধুমাত্র আসাদ বাবুর পরিচিতি শেষ হয়ে যাবে। তাহলে উনি এটা বলতে চাইছেন যে মুসলমান মহিলাদের কখনো উন্নতি হওয়া উচিত নয়। উনি এটা বলতে চাইছেন যে মুসলমান মহিলাদের না, এটা ঠিক নয়। স্ব-ইচ্ছে উনি তো থাকা বলেন উচিত যে আমি নয়। চাই হিজাব পরা মেয়েরা এই দেশে প্রাইম মিনিস্টার হোক। আর বেনজির ভুট্টো পরবেন না, কোনো বোরখা না পরে, কোনো ফেস মাস্ক না পরে বেনজির ভুট্টো দেবী ওখানে প্রধানমন্ত্রী হবেন, আর সৌদি আরবে মিস সৌদি আরবও চলে আসবে। আপনারা জানেন সেটা? এখন সৌদি আরবে মিস সৌদি আরবের কম্পিটিশন চলছে। তাহলে ওটা কোথাকার আপনি বলুন? ইসলামিক কান্ট্রি স্যার। এসব মাদ্রাসাতে পড়ানো হয় না,
৭৫ বছর ধরে যখন কনস্টিটিউয়েন্সিতে আর্টিকেল 30 বলা হয়েছিল, এর ব্যবহার এরা করে না, কিন্তু ইনি একমাত্র ব্যক্তি যে প্রধানমন্ত্রী হওয়ার পরেও বলবে মহিলাদের চেহারা কারোর দেখা উচিত নয়। বাহ বাহ! এই কারণে বলছি রজত বাবু, ইনি এমন একজন মানুষ যিনি বলেন আমার মুখ থেকে কখনো ভারত মাতার জয় বেরোবে না। ইনি এমন একজন মানুষ যিনি বলেন আমার গলায় ছুরি ধরো, তবু আমি ভারত মাকে মা ডাকবো না। এমন একজন মানুষ যে নিজের জন্মভূমিকে মা বলতে পারে না, ও নিজের সমাজের মহিলাকে কি করে সম্মান করবে স্যার? বলুন এটা। এখন আমি এটা বুঝে গেছি যে অন্ততপক্ষে আপনার মনে হচ্ছে যে হায়দ্রাবাদে মুসলিম মেয়েদের ভোট আপনি পেয়ে যাচ্ছেন, মুসলিম মহিলাদের ভোট নিয়ে আপনার চিন্তা নেই। যারা যারা এনার দল থেকে বেরিয়ে আসতে চায় তারা সঙ্গে সঙ্গে আমাকে ভোট দেয়। জনগণের থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেব। আমার আপনার কাছে প্রশ্ন এটাই যে কিছুদিন আগেই ওয়েসি সাহেব মুখতার আনসারির মৃত্যুর পরে ওনার বাড়িতে গিয়েছিলেন শোক জ্ঞাপন করতে, তারপরেও আপনার দল এটাকে নিয়ে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছে। কেন বানিয়েছে? তখন উনি ওখানে গিয়ে কি বলেছিলেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। উনি যখন শোক জ্ঞাপন করতে গিয়েছিলেন হ্যাঁ স্যার। তখন ওবিসি সাহেব বলেছিলেন, ইনশাআল্লাহ ইন अंधेरों का जिगर चीर कर नूर आएगा, तुम हो फिरौन तो मूसा भी जरूर आएगा। খুব ভালো স্যার। এবার ওনার ব্যাপারে আরেকটা খুব ভালো কথা আমাদের সবার জানা উচিত। এদের সবার মুক্তারের মতো ৮ জনকে খুন করার লোক দরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস, Asauddin Owaisi is booked for the sedition over extending legal aid to alleged ISIS members. এবার বলুন, ইনি হলেন মুসলমানদের ত্রাতা। উনি বলেছেন ত্রাতা। কোনো একটা মানুষ বিপথে চলে গিয়েছিল, আচ্ছা, তাছাড়া ৮টা সেটার উপর খুন কেসও করে। চলছে। ৮টা খুন করে বিপথে চলে গেছে। আরে বাবা, এদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আরো খুন করে করে বিপথেই চলে যাবে, আর চলেই যাবে। এটার সাথে তো মুখতার আনসারির কোনো সম্পর্কই নেই। মুখতার আনসারি তো ওই এলাকা থেকে পার্লামেন্টের জন্য নির্বাচিত হয়েছিলেন। যদি আইএসআইএস মেম্বারকে কি যেন বলে সাহায্যকারী আসাদ বাবু ৪০ বছর ধরে জিতে যাচ্ছেন, তাহলে ৮টা খুন করে মুক্তার বাবু যদি জিতে যান কোনো জায়গা থেকে, তাহলে এতে তাজ্জব ব্যাপার কি? আর কি এমন বড় ব্যাপার আমাদের এত চিন্তা করতে হবে? এই কারণেই বলছি আসাদ বিজেপির বি টিম নয়। আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন। আসাদ, মুক্তার আনসারি এরা সবাই হচ্ছে একে অপরের বি টিম, আর একে অপরের জন্য কাজ করে থাকেন। আর সমস্ত অভিযোগ নিয়ে এরকম ভালো ব্যক্তি, এরকম সৎ লোক যেমন মোদি বাবু আছেন, অমিত বাবু আছেন, যারা ভালো কাজ করতে চায় দেশের জন্য, কোন রকম কোন সমাজকে মাঝখানে নেয়নি, ওদেরকে বার 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 ওদের ওপর এরা সবাই দোষারোপ করতে চায়, যাতে কোনো মুসলমান এটা না ভেবে নেয় যে সত্যি সত্যি আসল মানুষ যিনি আছেন, যিনি ওদের সঙ্গে আছেন, উনি হলেন মোদি বাবু। আপনি বলছেন যে এটা ঔরঙ্গজেবের শাসনের থেকেও জঘন্য, হ্যাঁ, ইংরেজের শাসনের থেকেও জঘন্য। মনে হয় যেন দুই ভাই মিলে শাসন করছেন। হ্যাঁ, একদমই তাই। চেঙ্গিচেরালাতে কি হয়েছিল? চেঙ্গিচেরালাতে যে ঘটনা ঘটেছিল সেটা হলো স্যার, যে ওখানে পারধিওয়ারা লোকেরা, তারাই যারা শুধু ফল বিক্রি করে, ওদেরকে আমরা পিত্তালু বলি, যেটা ওখানকার ভাষায় বলে। আপনি যদি দেখে থাকেন, যারা সমাজে এসটি হন বেচারা, এদের মধ্যে কোনো রকমের উন্নতি আমরা ওদের মধ্যে দেখি না। ওদের জীবন ফল বিক্রি করতে করতেই শেষ হয়ে যায়। এরা সবাই সব থেকে বড় অপরাধ কি করেছিল জানেন? হোলি খেলেছিল স্যার, হোলি খেলেছিল। শুধু একটু গান চালিয়েছিল, কিছু ছেলেমেয়েরা নেচে গিয়ে হোলি পালন করছিল। এত বড় অপরাধ ওটা স্যার। এদের এখানে মসজিদ থেকে কিছু যুবক হঠাৎ বেরিয়ে আসে আর তাদের ফটো আর ভিডিও তোলে। এদের মেয়েদের তো হিজাব পরে বাইরে বেরোনো উচিত, আর হিন্দুদের মেয়েরা ওখানে এসটি, কত নিচু জাতের লোকেরা বেচারা, ওদের আওয়াজ পর্যন্ত বাইরে আসে না।
ওরা নিজেদের বাড়ির সামনে গান চালিয়ে হোলি উৎসব পালন করছিল, তোমরা ওদের ভিডিও তুলছো। এটা কি ভালো কোনো ঘরের ছেলের কাজ? বলুন আপনি, বলুন। আর আপনি, আপনার চোখে এই দুটো মেয়ে কি সমান নয় স্যার? আপনি কি একটাও স্টেটমেন্ট দিয়েছেন? একটাও স্টেটমেন্ট ওই ঘটনায়? গেছিলেন আপনি ওখানে? আপনি মুক্তারির মৃত্যুতে যেতে পারেন শোক প্রকাশ করতে। আর ৮ জন মেয়ের ওখানে মাথা ফেটে গেছিল স্যার। একটা মেয়ে তো গর্ভবতী ছিল, প্রেগন্যান্ট ছিল। আপনি তো ওখানে যাননি। ছেলে মেয়ে নাকি সমান সমান। আর আমি যখন হাসপাতালে গেছিলাম, সরকারি হাসপাতালে, ওই মেয়েটাকে দেখার জন্য, কারণ পুলিশরা আমাকে যেতে দিচ্ছিল না, তারপর এফআইআর বের করলাম। সেটা পেটি কেস, মাথা ফাটিয়ে দেওয়ার জন্য পেটি কেস দেবেন স্যার, যাতে এফআইআর পাওয়া যায় তক্ষুনি। আর যখন এরাই পুরো পারধিওয়াড়ার লোক, নিজেদের আত্মরক্ষা করার জন্য উল্টে ওদের মাথা ফেটে যাওয়ার পরে ওদের সাথে লড়াই করে। 307 অ্যাটেম্পট টু মার্ডারে কেস দেন ওদের ওপর। কিসের ডেমোক্রেসি এটা স্যার? এখন যদি আমি ওদেরকে নিয়ে কথা বলি, তাহলে আমাকে উল্টো পাল্টা কথা বলে দেয়। হ্যাঁ, তাই উনি ঔরঙ্গজেব, ব্রিটিশরাও এখানে আছে, আলাদা করে দিচ্ছেন আপনি লোকজনদের। আবার উত্তেজক ভাষণ দিয়ে হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছেন। আপনি চানই না হিন্দু মুসলমান একত্রিত হয়ে থাকুক দেশে। আর কখনো তো ভালো কথা বলুন স্যার, একবার তো বলুন, শোনার জন্য অপেক্ষায় আছি আমি। বলুন আপনি ভালো কিছু, তারপর আমি হাসপাতালে যাই। আর ন্যাশনাল নিউজের লোকেরা এসে আমাকে কভার করছে। আমার পাশে একজন মা ছিলেন, উনি কাঁদছেন। আমি বললাম, কেন কাঁদছেন আপনি? তখন উনি বলেন, 18 বছরের ছেলে, একটাই ছেলে আমার, 2 দিন হয়ে গেছে, ওকে একজন মুসলমান ছেলে ব্যাকইয়ার্ডে বাসে কেটে টুকরো করে ইন্টেস্টাইন বাইরে ফেলে দিয়েছে। এখন আমার এই কথাটা বলতে ভালো লাগছে না। কেন বলুন? এগুলো প্রত্যেকটা মুসলমান করে না, আর যারা করছে তাদের শাস্তি পাওয়া উচিত। আমি একদম পছন্দ করি না যখন আমি এসব কথা বলি, কিন্তু সত্যি তো এটাই, তাই না স্যার? আর এই কথাটা যখন আমি ওনার কাছ থেকে শুনলাম, তখন আমি ওনাকে ন্যাশনাল নিউজে যাওয়ার জন্য সাহায্য করলাম। আর আমি ওদের উপর চিৎকার করলাম, 1 ঘন্টার মধ্যে, যে ছেলেটার পোস্টমর্টেম বডি 2 দিন ধরে পাওয়া যাচ্ছিল না, 1 ঘন্টার মধ্যে বডিটা পাওয়া গেল। এখন যখন আপনি হায়দ্রাবাদে লোকসভা নির্বাচন লড়তে চলেছেন, এইসব ইস্যু আপনি সবার সামনে আনছেন, ভোট জিতলে কি মনে হয় আপনি ওখানকার মানুষদের জন্য ভালো কিছু করতে কিছু পারবেন? ভালো কেন স্যার? আজ অবধি অন্ধকারে আছে, আলোতে নিয়ে আসবো আমি কনস্টিটিউয়েন্সিকে। সূর্য, উদীয়মান সূর্যের আলো আমি ওদেরকে দেখাবো ওদের সবাইকে। ইতিহাস তৈরি করব আমি, যে এই ভারতবর্ষে হিন্দু আর মুসলমান ভাই ভাই হয়ে থাকতে পারে। এটা আব্দুল কালামের তৈরি করা দেশ, ভুলবেন না। এবার আমরা দেখিয়ে দেব 400 পার, হায়দ্রাবাদ থেকে শুরু করব আমরা। আর এটাও দেখিয়ে দেব পুরো পৃথিবীকে। মোদি বাবু বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু একটা লাইন আমার খুব ভালো লাগে, আমি বলতে চাই, हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब आज से। ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब आज से। हम चलेंगे साथ साथ, डाले हाथों में हाथ, क्योंकि सबका साथ परफेक्ट। এবার আরো একটা ব্রেক নিয়ে নেওয়ার পালা। ব্রেকের পর আপকি আদালতে মাধবীলতার উপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে আবার ফিরছি। এরা বাইরে বেরিয়ে রাজনীতিতে বলে এটা হচ্ছে ডেঙ্গু। স্যার, আমি বলছি যে ধর্মকে ডেঙ্গু বলবে, ওটাতেই কোনো না কোনো দিন পটল তুলব। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি মাধবীলতার উপরে। আপকি আদালতে পরের অভিযোগ। आपकी अदालतें
হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতার ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন কট্টর হিন্দুবাদী। মাধবী দেবী, অনেক লোকজন বলা বলি করছে যে এই জন্য আপনাকে ওবেসি সাহেবের বিরুদ্ধে ময়দানে নামানো হয়েছে কারণ আপনি একজন কট্টর হিন্দুবাদী। আমি এই জন্য চরম হিন্দুবাদী, কারণ আমি এটা মানি যে মানব সেবা করা মানে ভগবানের সেবা করা। আমি চরম হিন্দুবাদী। আমি হচ্ছি চরম হিন্দুবাদী এই জন্যই, কারণ আমি মানে ধর্ম রক্ষতি রক্ষিতা। কিন্তু আজকাল যে তামিলনাড়ুর নেতা রয়েছেন, আমি উদয়নিধি মারনের কথা শুনেছি, উনি বলেছেন সনাতন ধর্মকে ওইভাবে শেষ করা উচিত যেভাবে আমরা ডেঙ্গু আর ম্যালেরিয়াকে শেষ করি, একেবারে ধ্বংস করে দেওয়া উচিত। উদয়নিধি স্টালিনের আগে কি করা উচিত জানেন? নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রী, মা, যারা রোজ বাড়িতে পুজো করে চলেছেন, ওই পুজোর সিংহাসন প্রথমে খালি করা উচিত। স্ত্রী আর মা বাড়ির মধ্যে ছেলে আর স্বামীর মঙ্গলের জন্য রোজ পুজো করেন, আর এরা বাইরে বেরিয়ে রাজনীতিতে বলে এটা হচ্ছে ডেঙ্গু। স্যার, আমি বলছি যে ধর্মটাকে ডেঙ্গু বলবে ওটাতেই কোনো না কোনো দিন পটল তুলবে। আর সব থেকে নতুন কথা তো রাহুল গান্ধী বলেছেন। রাহুল গান্ধী বলেছেন যে হিন্দু ধর্মের মধ্যে একটা শক্তি আছে আর সেই শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। স্যার, একদম ঠিক বলেছেন উনি। হিন্দু ধর্ম একটা শক্তি, শক্তির সাথে লড়াই করতে হবে। সামনেই তো বসে আছি আমি। আরে বাহ, রাহুল বাবু জীবনে প্রথমবারই একটা ঠিক কথা বলেছেন স্যার, একটাই ঠিক কথা বলেছেন। কারণ ওনার ঠাকুমার মধ্যেও শক্তি ছিল, চিনতে পারেননি উনি? ইন্দিরা গান্ধীও বিরাট শক্তি ছিলেন। যিনি ঠাকুমাকে চিনতে পারেননি তিনি দেশের মহিলাদের কি করে চিনতে পারবেন স্যার? এই ভারত মাতাকে কি করে চিনতে পারবেন স্যার? দেখুন, ওনারা বলতে চেয়েছেন যে মোদিজি এই হিন্দু শক্তিকে একজোট করে ভোট পেতে চাইছেন। অযোধ্যাতে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেটা বিজেপি শো করে দিয়েছেন পুরোপুরিভাবে। স্যার, এরা সবাই ইটালিতে একত্র হয়ে বোফোর্সের কেলেঙ্কারি করতে পারে, ঠিক আছে? এদের সম্পত্তি এটা। আর আকবরউদ্দিন বাবু নিজেদের মসজিদ ভেঙে বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ বলে চলেন। আর ছোটবেলায় উনি টুপিও পরেননি, আর কিছু কামিও ফেলেননি। তাই এখন এসেছে এইসব করে করে মুসলমান হওয়ার জন্য। আর অভিযোগ একজন মোদি বাবুর ওপরে, যিনি আমাদের হিন্দুদের জন্য ইতিহাসে আমাদের যে অধিকার ছিল একটা রামালয় বানিয়েছেন। এরা কি মক্কাতে যায় না? বলুন, এই মুসলমানরা যে যে আসাদুদ্দিন বলছেন উনি কি মক্কাতে যান না? আগে আপনি হায়দ্রাবাদের ওই সব ভাঙাচোরা মসজিদগুলোকে আবার করে তৈরি করুন, সরকারি কাছ থেকে নিয়ে ওয়াকফ বোর্ডের পুরো ল্যান্ডস। হিন্দুদের কি একটা মন্দির তৈরি করার অধিকার নেই স্যার? আপনি কিসের জন্য আমার একটা ব্যাপার তো জানা বোঝার ঊর্ধ্বে। আপনি আমাকে বোঝান, আপনি আমার থেকে বড়। এরা সবাই পাকিস্তান থেকে আসা মুসলমানদের জন্য কাঁদে, আফগানিস্তান থেকে আসা মুসলমানদের জন্য কাঁদে, বাংলাদেশ থেকে আসা মুসলমানদের জন্য কাঁদে। এখানকার মহিলাদের পিছিয়ে থাকার জন্য যদি 3 তালাক দিয়ে দেওয়া হয়, ইউসিসি দেওয়া হয়, তাহলে কাঁদে। নিজেদের মসজিদ ভেঙে চুপচাপ টাকার পাহাড় বানায়, আর বাবরি মসজিদের ব্যাপারে কাঁদে। জয় হিন্দ অন্য কোথাও লেখা থাকলে অন্য কোনো ইতিহাস বানিয়ে ওরা চিৎকার করতে থাকে। কি অসুবিধা এদের স্যার এই দেশ থেকে? তাই জন্য আমি বলি স্যার, আন্দোলনকারীরা চলে গেছে, কাশিম রাজবির অনুগতরা রয়ে গেছে। স্যার, যতদিন না পর্যন্ত ইনি চলে যাচ্ছেন এই দেশ থেকে, এখানকার মুসলমানদের উন্নতি হবে না। আমি বলে দিচ্ছি, এখানকার মুসলমানদের উন্নতি হবে না। তাহলে কোথায় পাঠাবেন আপনি এনাকে?
স্যার একবার এখন দেখতে থাকুন, উনি হেরে যাবেন। শুধু এখানেই নয়, শুধু হায়দ্রাবাদ পার্লামেন্ট লোকসভাতেই নয়, ভারতবর্ষে যেখানে যেখানে ইনি যাচ্ছেন, হিন্দুরা সবাই আর মুসলমানরা সবাই একত্র হয়ে যাবে আর একে হারিয়ে ছাড়বে গোটা দেশে। জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ, হায়দ্রাবাদের কে কবিতা এই সময় তিহার জেলে আছেন। উনার বক্তব্য হলো যে রাজনৈতিক ষড়যন্ত্র করে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার কি মনে হয় উনি কি নির্দোষ? এত যখন হট্টগোল হয়েছে কবিতা দেবীকে ইডির অ্যারেস্ট, তখন এই কিংস গ্রুপ যারা আসাদকে পেছন থেকে এত ব্যাকআপ দিচ্ছে, গাড়ি পর্যন্ত দিচ্ছে, ওনাকে শাস্তিপুরে বাড়ি পর্যন্ত তৈরি করে দিচ্ছে, ওনাকে ফান্ড দেওয়া হচ্ছে, এসব ইডি কেন বের করতে পারেনি বলুন? এই জন্য, কারণ ওখানকার সাংবাদিকরা ভয় পায় আসাদকে। পৃথিবীটা অনেক বড়, এখানে অনেক আঘাত পেতে হয়। প্রশ্ন যে কাউকে নিয়েই করা হোক, আপনি ওটাকে ওবিসি সাহেবের সাথে জুড়ে দেন। উনি কে কবিতার গ্রেফতারি নিয়ে জিজ্ঞেস করছিলেন আর আপনি চলে এলেন কে কবিতা। কারণ কবিতা দেবীর বাবা, যিনি হলেন কেসিআর বাবু, আসাদুদ্দিন বাবু, যিনি এআইএমআইএম এর প্রেসিডেন্ট, মামা ভাগ্নে স্যার। আপনি বুঝতে পারছেন না কথাটা? উনি তো সবার সামনে বলেন আমরা মামা ভাগ্নে, মামা ভাগ্নে, মামা ভাগ্নে। যখন মামা ভাগ্নের সম্পর্ক আছে তখন নিশ্চয়ই মিলেমিশেই থাকে স্যার। এবার আপনি বলুন, আমি তো খুব ছোট এদের থেকে, কারণ আমি নতুন পলিটিক্সে, আমি কি করে জানবো মামা ভাগ্নের সম্পর্ক? এখন আর কেউ বলবে না যে আপনি একদম নতুন এসেছেন। আমরা শুনেছি আপনি খুব ভালো ভজন গাইতে পারেন। তাই যদি আপনি এত কথার পরে একটা সুন্দর মিষ্টি রামের ভজন গেয়ে শোনান, তাহলে শোয়ের সৌন্দর্য বেড়ে যাবে। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। মাধবীলতা দেবী, আমরা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করলাম আর আপনি খুব স্পষ্টভাবে সব প্রশ্নের উত্তর দিলেন। আর এখন এটা কেউ বলবে না আপনি এখন রাজনীতিতে একদম নতুন এসেছেন। আপনি তো একদম পুরোদস্তুর রাজনীতিবিদদের মতোই উত্তর দিয়েছেন। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের বিচারক সোনাল মানসিং এর সিদ্ধান্ত। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মামলা করেছিলাম মাধবীলতার উপরে। রাজনীতিতে নতুন, কিন্তু রাজনীতি সম্পর্কে ভালোভাবে জানেন। আমরা ওনাকে ওনার ছোটবেলা থেকে ওনার সেই অ্যাক্টিভিজম পর্যন্ত সব ধরনের প্রশ্ন করেছি। উনি খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছেন, পরিষ্কার উত্তর দিয়েছেন। এখন সময় হলো আপকি আদালতে আজকের বিচারক বিখ্যাত ডান্সার সোনাল মানসিং এর সিদ্ধান্তের। আমরা শুনেছিলাম যে পাথর মারলে কিন্তু আয়না ভেঙে যায়, কিন্তু আজকে জানলাম যে সমাজের এই আয়না পাথরকেও ভেঙে দিতে পারে। আর অগ্নিশিখা, দ্রৌপদীকে অগ্নিশিখা বলা হতো। আজ আরেকজন অগ্নিশিখা, আমাদের ভারত মাতার প্রতিভাশালী পুত্রী এখানে বসে আছেন। এনার প্রত্যেকটা কথায় সত্যি ফুটে ওঠে, আত্মবিশ্বাস ফুটে ওঠে, আর এই ভারত ভূমির গর্বের কাহিনী ফুটে ওঠে। সবার সাথে সবার উন্নতি, সবার বিশ্বাস আর সবার প্রচেষ্টা, এইভাবেই পথ চলতে থাকুন। নাম উজ্জ্বল করুন নিজের, নাম উজ্জ্বল করুন ভারত মাতার, আর সবার আপনি হয়ে উঠুন দিদি, বড় দিদি। এই বিশ্বাসের সাথে যে মাধবীলতা ঠিক এইভাবেই জনগণের হয়ে কথা বলতে থাকবেন, গরিবদের জন্য সেবা করতে থাকবেন। আর আসন্ন নির্বাচনে ওনার জন্য লড়াইটা খুবই কঠিন, লড়াইটা ওবেসি সাহেবের সঙ্গে। আমাদের শুভকামনা রয়েছে ওনার সাথে। উনি নির্বাচন যেন এরকম শক্তি দিয়েই লড়েন, সফলতা অর্জন করেন।
আপনাদের সাথে আবার পরের সপ্তাহে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।